কারো উপর নজর রাখতে চান? আগেই কয়ে দিচ্ছি, আমি কিরাম খুন খারাপিতে নাই। পুলিশের সাথে ঘাপলা বাঁধিছে, 2-3 মাস ঝিমমারি থাকতে হবে। মেয়েটা নিচু গলায় বলল। নজর রাখতে চাই। মেয়েটার কথা বলার ভঙ্গিতে মোটামুটিভাবে নিশ্চিত হয়ে গেল রোশনি এই মেয়ে নির্ঘাত স্বামী ঘটিত ঝামেলায় দিশেহারা হয়ে এখানে এসেছে। রোশনি হাই তুলে বলল, কি সমস্যা? স্বামীর অন্য বিটির সাথে ঘটর ঘটর চলতেছে, পেরমান বের করতে চান? রোশনির কেন যেন মনে হলো মেয়েটার কালো মাস্কের আড়ালে তার হাসি গোপন করছে, তবে কণ্ঠস্বর আগের মতোই শোনালো। আমি 6 মাস ঢাকায় থাকবো না। এই 6 মাস একজনের উপর 24 ঘন্টা নজর রাখতে চাই। রোশনি তীক্ষ্ণ চোখে মেয়েটার দিকে তাকালো, ঠান্ডা গলায় বলল, এ তো মেলা খরচান্তের কারবার। 50,000-এর নিচে তো হবি না। পোষাতে পারবেন তো? মেয়েটা সহজ গলায় বলল। সেটা আমি বুঝবো। কার উপর নজর রাখতে হবে? ঠিকানা, ছবি দুটোই লাগবে কিন্তু। আনিছেন? রোশনি আবার গদিতে হেলান দিতে দিতে বলল। মেয়েটা তার ব্যাগ থেকে একটা ছবি বের করলো, তারপর রোশনির গদির বরাবর হেঁটে এলো, গদির সামনে দাঁড়িয়ে বাড়িয়ে দিল ছবিটা, নিষ্প্রভ কণ্ঠে বলল। ছবির উল্টো পিঠে ঠিকানা লেখা আছে। মেয়েটার হাত থেকে ছবি নিল রোশনি। অবশ্য ছবিটা দেখে ভ্রু কুঁচকে গেল। তা সেনাবাহিনীর পোশাক পরা এক 40 মানুষ। নিশ্চিত হওয়ার জন্য ছবিটার উল্টো পিঠে নজর দিল সে। বড় বড় হরফে লেখা লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক, তার নিচে ধানমন্ডির একটা বাড়ির ঠিকানা। রোশনি চোখ তুলে তাকালো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। ইনি মিলিটারির লোক? হ্যাঁ। মেয়েটা যেন এরকম একটা প্রশ্নের প্রত্যাশা করেছিল, এমন ভঙ্গিতে বলল। আপনার কি হয়? রোশনির ভ্রু আরো কুঁচকে গেল। শত্রু। নির্বিকার কণ্ঠে বলল মেয়েটা। রোশনি তার হাতের ছবিটা মেঝেতে ছুঁড়ে ফেললো, ঠান্ডা গলায় বলল। বাঘে ছুঁইলে 18 ঘা, আর পুলিশে ছুঁইলে 36 ঘা। ইনি মিলিটারি, ইনারে ছুঁইলে 72 ঘা। আমরা ছোটখাটো ব্যবসায়ী, আমরা মিলিটারিতে ঘাটাই না। আপনি অন্য জায়গায় যান। মেয়েটাকে রোশনির এই আচরণে খুব একটা বিচলিত হতে দেখা গেল না। সে হাঁটু মুড়ে বসে ছবিটা তুলল। রোশনির মুখোমুখি ঘুরে শান্ত গলায় বলল। আমি অন্য কোথাও যাওয়ার জন্য তো এখানে আসিনি। হুমকি দিতেছেন নাকি? আমার এক কথায় 100 মানুষ হাজির হয়। এই রোশনি মাওলা কি তা আপনার ধারণাতেও নাই? খড়খড়ে গলায় বলল রোশনি মওলা। মেয়েটা শব্দ করে হেসে দিল। এই সামান্য হাসিতে তার একটু আগের সাধারণ মেয়ের ভয় আর নার্ভাসনেসের মেকি মুখোশটা খসে পড়ল। আশ্চর্য শীতলতায় রুমের তাপমাত্রা যেন হুড়হুড় করে নিচে নামতে লাগলো। মেয়েটা বাঁ হাত দিয়ে তার মুখের মাস্কটা খুললো। এই প্রথম মেয়েটার মুখ দেখল রোশনি মওলা, আর দেখা মাত্রই সে বড়সড় হিমড়ি খেলো। মেয়েটার বাঁ গালে নাকের গোড়া থেকে কান পর্যন্ত লম্বা একটা গভীর ক্ষতের দাগ, ক্ষতের উপর নিচে সেলাইয়ের চিহ্ন। সে দাগকে আরো বিভৎস করে দিয়েছে। রোশনি 1 সেকেন্ডও দেরি করলো না। গদির পাশে একটা রিমোটের মতো জিনিস আছে, এর বোতামে টিপ ধরলে এমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠবে। পাশের রুমে অন্তত 10 জন লোক হাজির হবে এখানে। রোশনি হাত বাড়িয়ে রিমোটটা নিল বটে, কিন্তু বোতামে চাপ দেওয়া তার হাত থেমে গেল। মেয়েটার এক হাতের শক্ত মুঠি তার হাত আঁকড়ে ধরেছে, কবজি আর বুড়ো আঙ্গুল সন্ধিস্থলের একটু উপরে প্রচন্ড জোরে এঁটে বসেছে মেয়েটার বুড়ো আঙ্গুল। ভয়ঙ্কর এই চাপে মোটামুটি অচল রোশনির রিমোট ধরা হাত। মেয়েটা তার বুড়ো আঙ্গুল আরেকটু বাঁকিয়ে দিতে রোশনির হাতে রিমোটটা খসে পড়লো মাটিতে। রোশনি চিৎকার করার জন্য মুখ হা করলো, তার আগে মেয়েটা অন্য হাত খপ করে তার গলা পাকড়ে ধরলো। প্রচন্ড ধাক্কায় গদিতে ছিটকে পড়লো রোশনির মাথা। মেয়েটার হাতের বজ্রমুষ্টি যেন কঠিন থেকে কঠিনতর হয়ে এঁটে বসেছে রোশনির গলায়। রোশনি 2 হাত দিয়ে সেই হাত সরাতে চেয়েও সরাতে পারছে না। মেয়েটা নরম স্বরে বলল। আপনি না একটু আগে বলেন আপনার এক শব্দে 100 মানুষ হাজির হয়, কিন্তু সেই এক শব্দটা যে আপনি উচ্চারণ করতে পারবেন এই গ্যারান্টিটাই তো আপনার নেই। রোশনি উত্তর দিতে পারল না। তার আগেই তার চোখ উল্টে যাচ্ছে, কান ভো ভো শব্দ হচ্ছে, চোখের সামনে অজস্র সর্ষে ফুল জ্বলছে আর নিচ্ছে। জ্ঞান হারানোর ঠিক 1 সেকেন্ড আগে রোশনির গলা থেকে সরে গেল সেই বজ্রমুষ্টিটা। মেয়েটা তার গলা ছেড়ে উঠে দাঁড়িয়েছে, চেহারায় সেই আগের মতোই নির্বিকার ভঙ্গিমা। একটু আগে মাটি থেকে তুলে নেওয়া ছবিটাকে ময়লা ঝাড়ার ভঙ্গিতে ঝাড়তে ঝাড়তে বলল। আশা করি আমাদের কথা শেষ হওয়ার আগে আর কোনো ধরনের বাটপাড়ি করতে চাইবেন না। রোশনি ছাড়া পেতেই বুক ভরে দম নিল, সাথে প্রচন্ড কাশিত আছে। কিছুক্ষণ পর ধাতস্থ হয়ে মুখ তুলে তাকালো রোশনি, ক্ষীণ গলায় বলল। আপনার পরিচয়? তামান্না হাসিন খান, আর্মি জুনিয়র অফিসার। শান্ত কণ্ঠে উত্তর দিল তামান্না। রোশনি চোখ বন্ধ করে বলল। আমারে মারি ফেললেও কোনো কাজ হবে না। বাইরে আমার লোক আছে, তারা আপনারে ছিঁড়ে ফেলবে এইখান থেকে বাইর হওয়ার মাত্রই। আপনার কাজ আমি নিব না, আপনি চলে যান। তামান্না সহজ গলায় বলল। আমারও লোক আছে রশনি,
আমি এখান থেকে খালি হাতে ফেরত গেলে আমার লোক লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকীকে খালি একটা বার্তা দেবে। ক্যাপ্টেন তামান্না মাওলা গ্যাংকে ভাড়া করেছে ইকবাল সিদ্দিকের উপর নজর রাখার জন্য। বিশ্বাস করেন, এই খবর পাওয়া মাত্রই ইকবাল সিদ্দিক ফ্যাক্ট চেক পর্যন্ত করবে না, বিনা দ্বিধায় আপনার গ্যাংকে এক নিমেষে মুছে দেবে। রোশনির চোখ জ্বলে উঠল। সে চাপা গলায় বলল, আর যদি ফেরত না যাবার পারেন? ঠান্ডা হাসি ফুটে উঠল তামান্নার ঠোঁটের কোণে। সে একটু এগিয়ে রোশনির চোখে চোখ রেখে বলল, বাঘে ছুলে 18 ঘাড়, পুলিশে ছুলে 36 ঘা। আমি সেনাবাহিনীর লোক, ক্যাপ্টেন তামান্না হাসিন খান। আমাকে ছুলে 72 ঘাড়। খুন করলে? বাক্যের এই পর্যায়ে এসে থেমে গেল তামান্না। হাসিটা একটু বিস্তৃত হলো। সহজ গলায় যোগ করলো, খুন করার চিন্তা করলেও 372, 216 ঘা। ভেবে দেখেন কোনটায় বেশি ঝামেলা। স্তব্ধ চোখে তাকিয়ে রইল রোশনি মওলা। এই মেয়ে কি জিনিস তা হারে হারে টের পাচ্ছে সে। তামান্না উঠে দাঁড়ালো। চেয়ারের উপর রাখা ব্যাগটা তুলে নিয়ে ব্যাগের ভেতর থেকে টাকার দুটো বান্ডিল বের করলো সে। হেঁটে হেঁটে আবার রোশনির মুখোমুখি দাঁড়ালো তামান্না। হাঁটু মুড়ে বসে রোশনির দিকে এগিয়ে দিল টাকার বান্ডিল দুটো। শান্ত কণ্ঠে বলল, এখানে 2 লাখ আছে, কাজ ঠিকঠাক মতো শেষ হলে আরও 1 লাখ। দ্বিতীয়বারের মতো টাসকি খেলো রোশনি মওলা। 3 মাস নজর রাখার জন্য এতগুলো টাকা দিচ্ছে এই মেয়ে। রোশনির চেহারায় রাগ ক্ষোভ মুহূর্তে মুছেকে এক ধরনের শান্তির পায়রা মার্কা ভাব চলে এলো। সে হাসি হাসি মুখে বলল, এইবার কামের কথায় আসিছেন। এইটা আগে বলে দিলেই তো হয়ে যেত, আপনার কাম হয়ে যাবে। তামান্না তার পকেট থেকে একটা কাগজের টুকরো বের করলো। বলল, 7 দিন পর পর এই ঠিকানায় ইকবাল সিদ্দিকের প্রত্যেক দিনের প্রত্যেকটা ঘটনার ছবি সহ কাজকর্ম কুরিয়ার করবেন। কে আসে যায় সব। বড় কোনো খবর দিতে পারলে আরও 2 লাখ পুরস্কার। আনন্দ ঝিলিক দিল রোশনির মুখে। সে কাগজের টুকরাটা নিয়ে নিজের ভ্যানিটি ব্যাগে ঢোকালো। তারপর যত্ন করে টাকার বান্ডিল গুনতে গুনতে বলল, আপনার কাজ হয়ে যাবে। তামান্না উঠে দাঁড়ালো। চেয়ার থেকে ব্যাগ তুলতে তুলতে বলল, হয়ে গেলেই ভালো। তামান্না বাইরের উদ্দেশ্যে রওনা হচ্ছে এমন সময় টাকার বান্ডিল গুনতে গুনতে আচমকা থমকে গেল। রোশনি মুখ তুলে প্রশ্ন করলো, একখান ব্যাপার বুঝতে পারলাম না, এই বেটা আপনার এমন কি ক্ষতি করেছে যে ইনার জন্য 5 লাখ টাকা পানিতে ভাসায় দিতে যাচ্ছেন? দরজায় পা দিতে দিতে থমকে গেল তামান্না। চাপা হিংস্র স্বরে বলল, এই বিচ আমার ছেলেকে আমার থেকে নিয়ে গেছে। অদ্ভুতর এই কথার মাঝে বুঝলো না ক্লাস অদ্ভুতর এই কথার মানে বুঝলো না ক্লাস 3 পাস রোশনি মওলা। সেনাবাহিনীর এক লোক কোন কারণে এই মেয়ের ছেলেকে তার থেকে নিয়ে যাবে? নিয়ে গেলেও বা এই মেয়ে পুলিশের কাছে না গিয়ে রোশনির কাছে এসেছে কেন? এমন হাজারটা প্রশ্নের উত্তর খুঁজতে বেশ কিছুক্ষণ চিন্তা করলো রোশনি। তারপরে অবশ্যই হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে মাথা ঝাঁকালো সে। হাই তুলে বলল, বিরাট প্যাচের মানুষ আপনি। ঠিক সেই সময় একটা পুরনো বিল্ডিং এর সিঁড়ি ভেঙে উপরে উঠছে একজন মধ্যবয়সী মহিলা। শক্তপোক্ত গরম সিঁড়ির উপরে হালকা হলুদ আলোতে ঠান্ডা এবং চিন্তিত চোখ জোড়া যেন থেকে থেকে জ্বলছে। আচমকা মহিলার ব্যাগের ফোনটা ঝনঝন শব্দে বাজতে লাগলো। মহিলা তার গতিতে রাশ টানলো। সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে ব্যাগ ঘেটে বের করলো ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে এজেন্ট অ্যারিসের উত্তপ্ত কণ্ঠে ভেসে আসলো, মেডুসা ম্যাম, আপনি কোথায়? ছোট্ট করে নিঃশ্বাস ফেললো মেডুসা। সহজ গলায় বলল, আমি আর ফিল্ড এজেন্ট নই এরিস, কাজেই কারণে অকারণে আমাকে ফোন দেওয়া বন্ধ করো। এজেন্ট নিয়ন মুক্তি পেয়েই তার প্রথম বিষটা আপনার উপর ঝাড়বে, তবুও কোনো সাহসে আপনি ট্রেনিং গ্রাউন্ডের বাইরে গেছেন? এজেন্ট অ্যারিস খড়খড়ে গলায় বলল। এজেন্ট মেডুসা মুখ তুলে হলুদ বাতিটার দিকে তাকালো। শান্ত কণ্ঠে বলল, এই কথাগুলো কি তোমার না এজেন্ট মার্সের শেখানো? ড্যাম ইট ম্যাম, বুঝতেই যখন পারছেন তখন অযথা ঝামেলা বাড়াচ্ছেন কেন? এজেন্ট মার্স আমার কলিজা ভাজা ভাজা করে ফেলছে আপনার খোঁজে। এজেন্ট অ্যারিস হতাশ কণ্ঠে বলল, এজেন্ট মার্সকে বলো তার এত চিন্তা হলে নিজে আমার সাথে যোগাযোগ করতে। কথা শেষ করে খট করে ফোনটা কেটে দিল মেডুসা। ফোনটা ব্যাগে রাখতে রাখতে দ্বিতীয়বারের মতো মুখ তুলে তাকালো হলুদ বাতিটার দিকে। উত্তপ্ত বাতিটাকে ঘিরে এখনো ফটফট করছে কতগুলো পোকা। কি অদ্ভুত আকর্ষণেই না তারা এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। এজেন্ট নিয়ন উধাও হয়ে যাওয়ার 8 দিন হয়ে গেছে প্রায়, অথচ এখনো কোনো খবর নেই ছেলেটার। জিদানের ডেড বডি উদ্ধার করেছে ব্ল্যাক এজেন্সি। আশ্চর্যজনকভাবে আনুশ কি করে যেন বেঁচে গেছে। অথচ অবস্থা বুঝে যা মনে হয় এজেন্ট নিয়ন চাইলেই আনুশকে জমের দুয়ারে পৌঁছে দিতে পারত। এমনিতেও আদমরা শত্রুকে বাঁচিয়ে রাখা মানে নিজের জন্য
একটা কবর খোঁড়া। এই তথ্য এজেন্ট মেডুসা যত্ন করে শিখিয়েছে তার ছাত্রকে, কাজে এজেন্ট নিয়ন তা খুব ভালো করে জানে বলেই তার হাত থেকে এত বছরে কেউ জীবিত ফিরে আসেনি। আনুশ সেখানে বেঁচে গেল। এজেন্ট নিয়নের উপর এত টর্চার করা শটটা পর্যন্ত নিল না এজেন্ট নিয়ন কেন? এই একটা প্রশ্নের উত্তরই মেলাতে পারছে না মেডুসা। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এজেন্ট নিয়নকে তার প্রয়োজন, কিন্তু সম্ভাব্য সকল জায়গা তন্ন করে খুঁজেও তাকে বের করতে পারেনি ব্ল্যাক এজেন্সি। যেন জীবিতদের জগৎ থেকে একেবারে হারিয়ে গেছে রহস্য মানব। কে জানে, হয়তো অতিরিক্ত রক্তপাতে কোনো এক রাস্তার ধারে মরে পড়েছিল ছেলেটা। আর এই থিওরি সত্যি হলে এতদিনে আঞ্জুমানে মফিদুলের কল্যাণে কোনো অচেনা নামহীন কবরে শুয়ে আছে ব্ল্যাক এজেন্সির তুরুপের তাস এজেন্ট নিয়ন। এইসব চিন্তার স্রোতে ভাসতে ভাসতে মেডুসা তার বুকের কাছে এক ধরনের চাপা কষ্ট অনুভব করলো, অথচ তার কষ্ট পর তেমন কোনো কারণ নেই। এজেন্ট নিয়নকে সে নিজে ব্ল্যাক এজেন্সির হাতে ধরিয়ে দিয়েছে। এজেন্ট মেডুসা জোর করে তার মাথা থেকে সেই চিন্তাগুলো সরিয়ে দিল। এত বিপদ মাথায় করে এভাবে নিজের পুরনো বাসস্থানে ফেরা উচিত হয়নি তার, কিন্তু এই কয়েকদিনের তাড়াহুড়ে শৈবাল সিদ্দিক সম্পর্কিত একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ফাইল যে এখানে পড়ে আছে সে কথা সে ভুলেই গিয়েছিল। আজকে সকল পেপার চোখ বুলাতে সিদ্দিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা বিজ্ঞাপন দেখা মাত্রই আচমকা তার এই ফাইলটার কথা মনে পড়ে যায়। ফিল্ড ওয়ার্ক থেকে সে নিজেকে গুটিয়ে এনেছে, চাইলে অন্য কোনো এজেন্টকে পাঠিয়ে সেই ফাইল উদ্ধার করতে পারত, কিন্তু কেন যেন মন সায় দেয়নি তার। মনে হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা জিনিসের ভার বহন করা সবার কাজ না। ভাবনার এই পর্যায়ে এসে চাবি মুচড়ে দরজার লক খুলে ফেলল এজেন্ট মেডুসা। লক খুলে একটু ধাক্কা দিতে ক্যাচক্যাচ শব্দে খুলে গেল পুরনো দরজা। পাশে সুইচ বোর্ডের একটা সুইচ টেপে দিতে জ্বলে উঠল ঘরের বাতি। ভেতরে পরিচিত ভ্যাপসা একটা ঘ্রাণ, মেঝেতে ধুলোর পুরু আস্তরণ পড়েছে। এজেন্ট মেডুসা সেই ধুলো আস্তরণের দিকে তাকাতেই তার ভ্রু কুঁচকে গেল। কেন যেন মনে হলো কেউ তার পিছনে। মেডুসা ঝটকা মেরে ঘুরে তাকানোর আগে একটা ছায়ামূর্তি যেন মিলিয়ে গেল আলো আধারের মাঝে। মেডুসা মনের ভুল ভেবে উড়িয়ে দিতে যাচ্ছিল তার আশঙ্কাকে, ঠিক সেই মুহূর্তে তার চোখ গেল দরজার একটু সামনে। সেখানে ধুলো আস্তরণের উপর নিজের পায়ের ছাপের পাশাপাশি আরেক জোড়া পায়ের ছাপ। আরেকজন মানুষ আছে এই ঘরে। ভয়ঙ্কর এই চিন্তা যেন সাপের মতো ফুঁসে উঠল তার মগজে। এজেন্ট মেডুসার আতঙ্ক অবশ্য তার মুখে বোঝা গেল না। সে শান্ত ভঙ্গিতে বুকশেলফ থেকে তার কাঙ্ক্ষিত ফাইলটা টেনে বের করলো। ফু দিয়ে পুরো ধুলো আস্তরণটা সরাতে চাইল। নির্বিকার ভঙ্গিতে ফাইলটা ঝাড়তে পকেটে হাত ঢুকালো। তার প্রিয় ট্যান্টো নাইফটা বের করে আনবে এই আশায়। তার আগে খট করে নিভে গেল ঘরের বাতিটা। বাইরে থেকে আসা সামান্য আলো বাদে রুমে কোনো আর আলো নেই। সেই আলো আধারের চমকে সামলে নেওয়ার আগে মেডুসা চুল খিমচে ধরে প্রচণ্ড জোরে দেয়ালে ঠুকে দিল আততায়ী। মেডুসা কপাল চেপে ধরল, হাত মুষ্টি শিথিল হয়ে গেল অনেকটা। ফাইলটা খটার শব্দে খসে পড়ল মেঝেতে। সামান্য ফাইলের দিকে নজর দেওয়ার অবস্থা অবশ্য মেডুসার নেই। সে কোনো মতে উঠে দাঁড়ালো। মাথা সোজা করার সাথে সাথে তার ষষ্ঠ ইন্দ্রিয় ঝংকার দিয়ে উঠল। মাথাটা ঝটকা মেরে সরিয়ে ফেললো। সে একেবারে অল্পের জন্য বেঁচে গেল বলা যেতে পারে। আর একটু হলে আততায়ী তার ঘুষিটা নইলে নাক বরাবর পড়তো তার। মেডুসা বাহাত দিয়ে আততায়ী বাগিয়ে দেওয়া হাতটা আঁকড়ে ধরলো। হাতটা মুচড়ে নিজেকে সেই হাতের নিচ থেকে বের করে আনলো। একই সাথে কষে লাথি বসালো বিপক্ষের কোমর লক্ষ্য করে। কোমরের লাথিটা সাবধানে এড়ালো আততায়ী এবং ঠিক সেই মুহূর্তে চরম বোকামি করলো। মেডুসার লাথিটা ছিল একটা ডাইভার্সন মাত্র। লাথি এড়াতে সামান্য যতটুকু ঝুঁকে গিয়েছে আততায়ী, তাতেই মেডুসা হ্যাচকা টানে বুকশেলফটা আততায়ী তার উপর ঠেলে দিয়েছে। আলো আধারের মধ্যে হুড়মুড় করে ধসে পড়ল বুকশেলফটা। বেশ কিছুক্ষণ পরও যখন আর কোনো পায়ের আওয়াজ পাওয়া গেল না, তখনই মেডুসা নিশ্চিত হয়ে গেল আততায়ী বুকশেলফের ভিতর চাপা পড়েছে। মেডুসা দম নেওয়ার জন্য একটু থামলো, তারপর পিছিয়ে গিয়ে সুইচ টিপে আলোটা জ্বালিয়ে দিল। যদিও হামলাকারীর পরিচয় আন্দাজ করাটা এমন কঠিন কিছু না তার জন্যে, তবুও আততায়ীর মুখটা দেখার লোভটা সামলাতে পারছে না সে। আলোটা জ্বলতে অবশ্য চমকে উঠল এজেন্ট মেডুসা। বুকশেলফ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে ঠিকই, কিন্তু নিচে কেউ নেই। আততায়ী বুকশেলফ নিচে পড়ার শব্দ শোনা মাত্রই কোনাকুনি লাফ দিয়েছে। একেবারে শেষ মুহূর্তে সরে গেছে সে। আবছা আলোয় তা বুঝে উঠতে পারেনি মেডুসা চাপা আতঙ্ক অনুভব করলো। এর মানে এতক্ষণ সে না, বরং আততায়ী তাকে নিয়ে খেলেছে। চমকের ধাক্কা সামলে নেওয়ার আগে একটা সরু তারের মতো কিছু এঁটে বসলো মেডুসার গলা বরাবর। পাশের মতো পেঁচিয়ে তার শ্বাসরোধ করে দিতে চাইছে যেন। মেডুসা প্রাণপণ চেষ্টা করলো নিজেকে, কিন্তু মুক্ত করতে পারলো না সে। ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছে তার নড়চড়, উল্টে যাচ্ছে চোখের মনি। মিনিট দুয়েক পরে জ্ঞান হারিয়ে এলিয়ে পড়লো এজেন্ট মেডুসার অসার শরীর। আততায়ী মেডুসার গলা থেকে ফাঁসটা সরিয়ে নিল। সামান্য একটা চার্জারে তার কতদিন এখানে পড়েছিল কে জানে, দরকার মতো কাজে এসে গেছে। আততায়ী এজেন্ট মেডুসার সংজ্ঞাহীন মুখটার দিকে তাকিয়ে আশ্চর্য শান্ত কণ্ঠে বলল, আমি তো আপনাকে বলে দিয়েছিলাম গুনে গুনে আপনার পাওনা মিটিয়ে দেবো আমি, তবু এতটা অসাবধান কি করে হলেন সেটাই বুঝতে পারছি না টিচার। শীতল এক ঝলক বাতাস বইল, কিন্তু তার এই নির্বিকার চেহারাটার মানুষটার চোখের পাতায় এতটুকু কাঁপন ধরাতে পারল না। মিনিট দশেকের মাথায় জ্ঞান ফিরল এজেন্ট মেডুসা। তার মাথা সামনের দিকে ঝুঁকে আছে। লিভিং রুমের ঠিক মাঝ বরাবর সে বসে আছে, চেয়ারের সাথে শক্ত করে বাঁধা অবস্থা। এরপর অবশ্য যা দেখলো তাতে যে কারোরই কলিজা শুকিয়ে যাওয়ার কথা। তার বুকের সাথে শক্ত করে বাঁধা একটা জ্যাকেটের বেল্টে অসংখ্য লাল নীল তারে পেঁচানো তিনটা বড় বড় ব্যাটারির আকারের জিনিস। লাল আলোটা বিপ বিপ শব্দে জ্বলছে এবং নিভছে।
দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখা মাত্র জিনিসটাকে চিনে ফেলল মেডুসা। মিনি টাইম বোম, নামেই কেবল মিনি, কিন্তু বিস্ফোরণের প্রভাব একটা পুরো ফ্ল্যাটকে উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এত কিছুর মধ্যেও স্বস্তির নিঃশ্বাসই ফেলল মেডুসা। এখনও টাইম অন করা হয়নি, তার মানে হাতে সময় আছে। এর মধ্যে কোনো না কোনো একটা উপায় বের করে ফেলার সম্ভাবনা একেবারে শূন্য না। কিন্তু কি করবেই বা এজেন্ট মেডুসা? এজেন্ট নিয়নকে সে নিজে ট্রেন করেছে। এজেন্ট নিয়নের লড়াই করার ক্ষমতা কে তো সে নিজের হাতেই অসম্ভব মাত্রায় পৌঁছে দিয়েছে। এভাবে হাত পা বাঁধা অবস্থায় এজেন্ট নিয়নের কিছু করার চিন্তাও যে আকাশকুসুম কল্পনার সমান, তার থেকে ভালো আর কে জানে। বোকামি হয়েছে এজেন্ট মেডুসার। এজেন্ট অ্যারিসকের সাথে কথা বলার সময় তার লোকেশন জানিয়ে দেওয়া উচিত ছিল। সে কথা ভাবতেই রাগে দুঃখে মাথা ঝাঁকালো এজেন্ট মেডুসার। মাথা ঝাঁকাতেই ব্যথায় কুকিয়ে উঠল সে। মাথায় এখনও চাপা চিনচিনে ব্যথা, তার নাক মুখ কুচকে ব্যথাটা কোনো মতে সামলালো সে। তারপর মুখ তুলে তাকালো এজেন্ট মেডুসা। তার মুখোমুখি বসে আছে ব্ল্যাক এজেন্সির তুরুপের তাস এজেন্ট নিয়ন। এজেন্ট নিয়নের মুখটা একটু শুকিয়ে গেছে, কপালে একটা লালচে কাটা দাগ। এছাড়া আর কোনো লক্ষণ নেই, যা দেখে বোঝা যাবে ছেলেটা মাত্র 7 দিন আগে মরতে বসেছিল প্রায়। এজেন্ট মেডুসা মুখে রক্তের ধাতব স্বাদ অনুভব করলো। মারামারির কোনো এক ফাঁকে নিশ্চয়ই ঠোঁটেও প্রচণ্ড জোরে ব্যথা লেগেছে। তার ফলশ্রুতিতেই মুখটা ভরে গেছে আষ্টে গন্ধের রক্তে। এজেন্ট মেডুসা থু করে মেঝেতে রক্তমাখা থুতু ফেললো, বলল, বেঁচে যাওনি তাতেই অবাক হচ্ছি। এজেন্ট নিয়ন সুন্দর করে হাসলো। পকেট থেকে একটা পুরনো আমলের বোতামওয়ালা ফোন বের করে এজেন্ট মেডুসার পা বরাবর ছুঁড়ে ফেললো। সহজ গলায় বলল, আরনুষের ফোনটা আমি নিয়ে নিয়েছিলাম। সেগুনবার্নে ঢুকে প্রথমে আমি রুস্তমকে ফোন দিয়েছি। রুস্তম আমার পরিচিত এক ব্ল্যাক মার্কেটে গান টেলার। আমি একবার তার যান বাঁচিয়েছিলাম। এই কৃতজ্ঞতা সে বছর তিনি হলো আমার কাছে মহা কৃতজ্ঞ। তাছাড়া এমনি তো আমি তার বন্দুক পিস্তলের একেবারে নিয়মিত কাস্টমার। সেই হিসাবে আমার ফোন পাওয়া মাত্রই সে ছুটে এসেছে। ততক্ষণে আমি সেগুন বনে জ্ঞান হারিয়ে পড়ে আছি। রুস্তম আমাকে উদ্ধার করে তার আস্তানায় নিয়ে গিয়েছে। এই 7 দিন আমি ওখানে ছিলাম, মহা আরামে বিশ্রাম করেছি। ব্ল্যাক এজেন্সি সারা দুনিয়া তোলপাড় করে আমার খোঁজ নিয়েছে, কিন্তু আমি যে থার্ড ক্লাস কোনো অস্ত্র ব্যবসায়ীর ওখানে জিম মেরে বসে আছি এই তথ্য তারা গুণাক্ষরও ভাবতে পারেনি। বাই দ্য ওয়ে, আপনার বোম জ্যাকেটটা কিন্তু আমি রুস্তমের থেকে নিয়েছি। বাংলাদেশে এই টাইপের জিনিসের চাহিদা নেই বলে প্রায় পানির দামে বেচে দিয়েছে আমাকে। আমি যেখানে আসবো এই তথ্য কি করে জানলে? কে বলেছে তোমাকে? মেডুসা চাপা কণ্ঠে প্রশ্ন করলো। কামন মেডুসা, ডোন্ট বি সিলি। এই তথ্য আমাকে কে দিয়েছে তা আপনি খুব ভালো করেই জানেন। কৌতুক ঝিলিক দিল এজেন্ট নিয়নের চোখে। স্থির চোখে তাকালো এজেন্ট মেডুসা, যেন সে ধরতে পেরেছে এজেন্ট নিয়নের কথার মানে। অস্ফুট স্বরে বিড়বিড় করলো সে, আমি নিজে। ইয়াফ, আপনি নিজেই বোকামি করে আপনার লোকেশন ফাঁস করে দিয়েছেন। ধরা পড়ার দিনই আপনি আমাকে বলেছিলেন আপনি ট্রেনিং গ্রাউন্ডে ব্যাক করবেন। এই তথ্য আমি খুব ভালো করে মনে রেখেছি। গত 2 দিন ধরে ট্রেনিং গ্রাউন্ডের সামনে থানা কেড়ে বসেছিলাম আমি মেডুসা। মনে মনে চাইছিলাম একবার, মাত্র একবার হলো আপনি বের হন, যাতে আপনার এই অদম শিষ্য তার দেওয়ার কথাটা রাখতে পারে। আপনি আপনার ছাত্রকে অবশ্য হতাশ করেননি। কটা দিন যেতে না যেতেই নির্বোধের মতো আপনি ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হয়েছেন। বের হয়ে রওনা হয়েছেন এই বিসি বিল্ডিংটায়, আর আমি আপনার পিছু পিছু হাজির হয়েছি এই রঙ্গমঞ্চে। ব্যাস, দি এন্ড। শান্ত স্বরে বলল এজেন্ট নিয়ন। এজেন্ট মেডুসা এজেন্ট নিয়নের হাতের হাত ঘড়ি দেখলো। 15 মিনিটের বেশি সময় পেরিয়ে গেছে। সময় যতখানি এগোচ্ছে তার মৃত্যুর সম্ভাবনাও তত বাড়ছে। এজেন্ট মেডুসা ছোট্ট নিঃশ্বাস ফেললো, থেমে থেমে বলল, আমাকে তো তুমি তখনই মেরে ফেলতে পারতে। অযথা এরকম হাত পা বেঁধে বোমা অ্যাটাচ করার তো প্রয়োজন ছিল না। এজেন্ট নিয়ন হাই তুলল, শান্ত কণ্ঠে বলল, পরিতন তো অবশ্যই আছে। সেটাই তো আমি জানতে চাচ্ছি। তীক্ষ্ণ গলায় বলল মেডুসা। আমি আপনাকে বলেছিলাম না, আমি গুলি গুলি আপনার পাওনা আমি মেটাবো। এটাই সেই প্রক্রিয়ার শুরুর ধাপ। এত সহজে তো আপনার মৃত্যু হতে আমি দেব না। আপনি ঢুকে ঢুকে মৃত্যুর জন্য অপেক্ষা করবেন। ভয়ে আতঙ্কে আপনার সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকবে। এক পর্যায়ে এসে আপনি আমার কাছে জীবন ভিক্ষা চাইবেন, তখনই না আমার শান্তি হবে। চাপা স্বরে বলল এজেন্ট নিয়ন। ভয়ঙ্কর আক্রোশে ধকধক করছে তার চোখ জোড়া। এজেন্ট মেডুসা সহজ গলায় বলল, সেক্ষেত্রে তোমাকে পস্তাতে হবে বলেই মনে হচ্ছে। আমি মৃত্যু জিনিসটা ভয় খুব কম পাই। উই উইল সি অ্যাবাউট দ্যাট। কৌতুক ঝিলিক দিল এজেন্ট নিয়নের চোখে। এজেন্ট মেডুসা তার ছেলের ভঙ্গিতে হাসলো কেবল। প্রতি উত্তরে এজেন্ট নিয়নের চোখ জোড়া আবারও তপ্ত আক্রোশে জ্বলে উঠল একবার। আবারও দীর্ঘ নীরবতা নামলো রুমটাতে। এজেন্ট মেডুসাই সে নীরবতা ভাঙল, সহজ স্বরে বলল, মারা যাওয়ার আগে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। এজেন্ট নিয়ন নিচে পড়ে থাকা কাঠের টুকরোগুলো একটা তুলে নিল। সেই কাঠের টুকরো এক হাত থেকে অন্য হাতে লোফালুফি করতে করতে এজেন্ট মেডুসার সামনে রাখা চেয়ারে আরাম করে বসলো সে। ল্যাব থেকে উদ্ধার করা বাচ্চাটার মতো আর কোনো বাচ্চা কি বেঁচে আছে? শান্ত স্বরে প্রশ্ন করলো এজেন্ট মেডুসা।
সতর্ক হয়ে উঠল এজেন্ট নিয়নের চোখ জোড়া। সে ঠান্ডা গলায় বলল, কেন? এজেন্ট নিয়নের চেহারায় আচমকা এই পরিবর্তন ধরতে পারল এজেন্ট মেডুসা। সে তরল গলায় বলল, আর এইরকম একটা মাল পেলে শিখিয়ে পড়িয়ে। কথাটা শেষ হওয়ার আগেই এজেন্ট নিয়ন ঝটকা মেরে তার সামনে দাঁড়ালো। রীতিমতো বিদ্যুতের গতিতে মেডুসার ডান কাঁধ বরাবর তার হাতের কাঠের টুকরোটা তাক করলো সে। আর একটু এগিয়ে আনলেই খ্যাচ করে গেঁথে গিয়ে মেডুসার দফা রফা করে দিত এই সামান্য কাঠের টুকরো। এজেন্ট নিয়ন চাপা সরে বলল, বলদমার্কা কথাবার্তা বলে অযথা নিজের মরণটা এগিয়ে আনবেন না প্লিজ। এজেন্ট মেডুসা শান্ত চোখে এজেন্ট নিয়নের এই অজানা রূপটা দেখে নিল। সহজ গলায় বলল, কখন থেকে এই ল্যাব র্যাট তোমার কাছে এত প্রিয় হয়ে উঠেছে? এজেন্ট নিয়ন চোখ বন্ধ করে নিজেকে সামলালো। তারপর হাতের কাঠের টুকরাটা নিচে ফেলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সে প্রায় নিরুত্তাপ কণ্ঠেই বলল, যখন থেকে শৈবাল সিদ্দিক আপনার জান হয়েছে তখন থেকে। এই কথাটাই এজেন্ট মেডুসার মাথায় আগুন ধরানোর জন্য যথেষ্ট। সে আবারও মাটিতে থুতু ফেলে বলল, অল ক্রেডিট গোজ টু ইউ, ড্যাম ইডিয়েট। এজেন্ট নিয়ন বিদ্রুপের হাসি হাসলো। ঘুরে দাঁড়িয়ে খালি চেয়ারের ফিরতে ফিরতে থমকে দাঁড়ালো সে। পায়ের নিচে শক্ত মতো একটা কিছু চাপা পড়েছে। নিচের দিকে তাকালো, একটা ফাইল পড়ে আছে। এজেন্ট মেডুসার সেই ফাইল নিচু হয়ে মেঝে থেকে তুলে নিল পড়ে থাকা ফাইলটা। এত মারামারির ভিড়ে যার কথা ভুলেই গিয়েছিল তারা দুইজন। খবরটা নিয়ন। চিৎকার দিল এজেন্ট মেডুসা। সেই সাথে ঝটকা মেরে চেয়ারের বাঁধন থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা তো আছে। ঠোঁটে তর্জনী ছুঁয়ে মেডুসাকে চুপ থাকার ইশারা দিল নিয়ন। শীতল গলায় বলল, অনেক দিনে পুরনো বোম জ্যাকেট, বেশি নড়াচড়া করলে দুনিয়া শুদ্ধ উড়ে যেতে পারে। শোভা সিদ্দিকের অস্ত্র চোরাচালানের কমপ্লিট রুট, সাথে সারা বাংলাদেশের তার দালালের বাচ্চাগুলোর গেটি গোষ্ঠীর ঠিকানা। এজেন্ট নিয়ন ফাইলটা উল্টাতে উল্টাতে সহজ কণ্ঠে বলল, শৈবাল সিদ্দিকের শয়তানির সাথে যোগ দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ড চেকটা করেছিল এজেন্ট মেডুসা। শেষ মুহূর্তে শৈবাল সিদ্দিককে বিশ্বাসঘাতকতা করতে চাইলে এই ফাইল ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে শৈবাল সিদ্দিককে বাদর নাচ নাচাবে সেই চিন্তায়। কিন্তু ফাইলটা ব্যবহারের প্রয়োজন পড়েনি এজেন্ট মেডুসার। অল্প ঝামেলাতে কাজ উদ্ধার হয়ে গেছে। কি হলো মেডুসা ম্যাম? এই ফাইলটা মনে হয় মহা মূল্যবান আপনার কাছে। এজেন্ট নিয়ন তরল কণ্ঠে বলল, দ্যাটস নান অফ ইয়োর ড্যাম বিজনেস। ও রিয়েলি? শোভা সিদ্দিক আর ব্ল্যাক এজেন্সি ইচ্ছামের জন্য আবার দীপ্তি মারা গেল। মেজর সাদাব কোমায় আর বাচ্চাটা ওই কুত্তা বাচ্চার ল্যাবে। এরপরও আপনি কোন মুখে বলেন দ্যাটস নান অফ মাই বিজনেস? এজেন্ট মেডুসা হিসিস করে বলল। হিমশীতল কণ্ঠে বলল এজেন্ট নিয়ন, ব্ল্যাক এজেন্সি বিষ তো ঝাড়বই, তার আগে শোভা সিদ্দিকের শয়তানির শেষ দেখে ছাড়বো আমি। হাতের ফাইলটা নাচালো এজেন্ট নিয়ন। কণ্ঠে আবারও হাসি হাসি ভাবটা চলে এসেছে। এই জন্য আপনার এই ফাইলটা মারাত্মক কাজে আসবে আমার। ইউ ডিজার্ভ এ থ্যাঙ্কস ফর দিস। কঠোর চোখে এজেন্ট নিয়নের দিকে তাকালো। এজেন্ট মেডুসা কিছু বলল না। এনিওয়ে, কথা বলে ভালো লাগলো ম্যাম, কিন্তু এখন আমার যাওয়ার সময় চলে এসেছে। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ালো এজেন্ট নিয়ন। একপাশে পড়ে থাকা এজেন্ট মেডুসার হ্যান্ডব্যাগের ভিতর থেকে বের করে আনলো তার ফোনটা। এজেন্ট মেডুসার চোখ বিস্ফোরিত হয়ে গেল। সে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? এজেন্ট নিয়ন উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সে বোতাম টিপে এজেন্ট মেডুসার ফোন দিয়ে কল করলো এজেন্ট মার্সের নাম্বারে। এজেন্ট মেডুসা বোধহয় কিছুটা বুঝতে পারলো। সে স্তব্ধ স্বরে বলল, নিয়ন, ডোন্ট টেল মি। ওপাশ থেকে ফোনটা রিসিভ হওয়ার টুং শব্দ শোনা গেল। এজেন্ট মার্সের ভারী কণ্ঠ শোনা গেল। হ্যালো। এইবার এজেন্ট নিয়নের প্ল্যান পুরোপুরিভাবে বুঝতে পারলো এজেন্ট মেডুসা। সে চিৎকার করে উঠল, না নিয়ন, না প্লিজ। এজেন্ট নিয়ন এজেন্ট মেডুসার দিকে শানিত চোখে তাকালো কেবল। তারপরে ফোনের ওপাশে লক্ষ্য করে বলল, মাস, যা শোনাতে চেয়েছি তা শুনতে পেয়েছে নিশ্চয়ই। এতক্ষণ ওপাশে স্তব্ধ হয়ে মেডুসার আকুতি শুনছিল এজেন্ট মার্স। এজেন্ট নিয়নের কথায় সে চাপা গলায় বলল, এজেন্ট মেডুসা কোথায়? ততক্ষণে মেডুসা বোমা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনাকে তোয়াক্কা না করে পুরোপুরি পাগলের মতো নিজের হাতের বাঁধন খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে চিৎকার তো আছে। সেদিকে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল এজেন্ট নিয়ন, মেডুসা ম্যাম তার পুরনো বাসাতেই আছেন, হাত পা বাঁধা। যদিও এখন মনে হচ্ছে সাথে মুখটা বাঁধলেও ভালো হতো। বড় বেশি চিৎকার চেঁচামেচি করে যাচ্ছেন। ও হ্যাঁ, ভালো কথা, তার গায়ে টাইম বোর্ড সেট করা আছে। টাইমার এখনও অন হয়নি, তবে হবে। যে কোনো সময় টাইমার অন হবে। এজেন্ট মার্স 1 সেকেন্ডের জন্য ভাষা হারিয়ে ফেললো যেন। তারপর কোনো মতে নিজেকে সামলে চিবিয়ে চিবিয়ে বলল, মেডুসার যদি কিছু হয়, নিয়ন খোদার কসম আমি তোমাকে। এজেন্ট নিয়ন তার কথা শেষ করা পর্যন্ত অপেক্ষা করলো না। নির্বিকার কণ্ঠে বলল, আপনার হাতে 45 মিনিটের মতো সময় আছে, পারেন তো বাঁচিয়ে নেন।
কথা শেষ করে আর এক সেকেন্ডও অপেক্ষা করলো না এজেন্ট নিয়ন। খট করে ফোন কেটে দিল, তারপর ফোনটা ছুঁড়ে ফেললো মেঝেতে। এজেন্ট মেডুসা তখনও হাত মুছড়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে। এজেন্ট নিয়নের পরিকল্পনাটা তার কাছে পানির মতো পরিষ্কার। এজেন্ট মেডুসার খবর শুনে এজেন্ট মার্স পাগলের মতো ছুটে আসবে, আর আসা মাত্র এখানে মেডুসার সাথে বিস্ফোরণের মাঝে আটকা পড়বে এজেন্ট মার্স। পাথার জাল ফেলে এক ঢিলে দুই পাখি মারবে এজেন্ট নিয়ন। আর ভাবতে পারলো না এজেন্ট মেডুসা। তার আগে এজেন্ট নিয়ন পকেট থেকে রিমোট টিপে অন করে দিল মেডুসার বুকে লাগানো বোম জ্যাকেটের টাইমারটা। ক্লিক জাতীয় একটা শব্দ হলো, তারপরে লাল আলো জ্বলে উঠলো টাইমারে। মেডুসা তার বুকের দিকে তাকালো। জ্যাকেটের টাইমারে জল সংখ্যা পড়তে সমস্যা হলো না তার। 1 আওয়ার। 1 ঘন্টা। চাপা হাসি হাসলো এজেন্ট নিয়ন। এজেন্ট মার্চের এখানে আসার জন্য যথেষ্ট থেকেও বেশি সময়, তাই না? এজেন্ট মেডুসা চোখ তুলে তাকালো, ক্লান্ত কণ্ঠে বলল, এজেন্ট মার্স আসবে না নিয়ন। সে রেড লিস্টেড হওয়ার পর আমি নিজ হাতে তাকে ব্ল্যাক এজেন্সির হাতে ধরিয়ে দিয়েছি। এরকম নিশ্চিত পাতা ফাঁদে সে জীবনেও আমার জন্য পা দিবে না। এবার যেন হাসি আর আটকাতে পারছে না এজেন্ট নিয়ন। এমন ভঙ্গিতে হাহা করে হেসে উঠল সে। হাসতে হাসতেই বলল, আপনি তাহলে মানুষ চিনতে পারেননি এজেন্ট মেডুসা। এজেন্ট মার্চ আসবে। এই সমস্ত কিছু আপনার বানানো ফাঁদ যেও আসবে, আপনাকে বাঁচানোর জন্য আসবে। দীর্ঘদিন পর মেডুসার চোখ থেকে টপটপ করে পানি ঝরতে লাগলো। সে জানে এজেন্ট নিয়নের প্রত্যেকটা বাক্য সত্য। এজেন্ট মার্স বলকার মতো এখানে সে হাজির হবে, আর এজেন্ট মেডুসাকে বাঁচাতে গিয়ে মারা যাবে। এজেন্ট মেডুসা ভাঙা গলায় বলল, নিয়ন, তুমি তো আমাকে ঘেন্না করো, তাই না? এজেন্ট মার্স তোমাকে নিজের ভাইয়ের চোখে দেখে। ওর সাথে তো তোমার কোনো সমস্যা নেই। ওকে আমার জন্য মেরে তোমার কি লাভ? এজেন্ট নিয়ন এগিয়ে এসে এজেন্ট মেডুসার মুখোমুখি দাঁড়ালো। শীতল চোখ জোড়া স্থির হলো এজেন্ট মেডুসার। কান্না ভেজা মুখের উপর ঠান্ডা কণ্ঠে বলল, তামান্নারা আপনার সাথে কোনো সমস্যা ছিল না এজেন্ট মেডুসা। তবুও ওর মুখে ছুরি বসাতে আপনার হাত বিন্দুমাত্র কাঁপেনি। বাচ্চাটার সাথে আপনার কোনো ঝামেলা ছিল না। তাকে নিজ হাতে ওই জানোয়ার বাচ্চাগুলো হাতে তুলে দিত, আপনার এতটুকু বাঁধেনি। তাহলে আমি কেন কোন দুঃখে এত কিছু ভাবতে যাব? এজেন্ট মেডুসা ঠোঁট কামড়ে ধরলো। কান্নার দমকে থরথর করে কাঁপছে তার শরীর। সে ঢোক গিলে বলল, প্লিজ নিয়ন, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। এজেন্ট নিয়ন মেডুসা চিবুক টেনে উপরে তুললো। আশ্চর্য শান্ত কণ্ঠে বলল, আমি বলেছিলাম না আপনি ভিক্ষা চাইবেন? থরথর করে কাঁপতে কাঁপতে ভিক্ষা চাইবেন? ড্যাম, আই ডোন্ট ফাকিং কেয়ার। দিশেহারা হয়ে পাগলের মতো চেঁচিয়ে উঠল এজেন্ট মেডুসা। এজেন্ট মার্সকে এসবের সাথে জড়িও না নিয়ন। এজেন্ট নিয়ন মেডুসার বুকের সাথে লাগানো টাইমারের দিকে তাকালো। টাইমারটা জলজলে লাল রং ছড়িয়ে জানান দিচ্ছে 15 মিনিট পেরিয়ে গেছে। হাতে আর মাত্র 45 মিনিট বাকি আছে। এজেন্ট নিয়ন ফাইল হাতে নিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়াতে বাড়াতে বলল, গুড বাই টিচার। আশা করি এই জীবনে আপনার সাথে আর দেখা হওয়ার যন্ত্রণায় যেতে হবে না আমাকে। নিয়ন প্লিজ। আবারও ভাঙা গলায় আর্তনাদ করলো এজেন্ট মেডুসা, কিন্তু এজেন্ট নিয়ন ফিরেও তাকালো না। দরজা খুলে বেরিয়ে গেল। এজেন্ট নিয়ন বের হয়ে যাওয়ার পর আরও কিছুক্ষণ নিজের হাতের বাঁধন খোলার আপ্রাণ চেষ্টা করলো। ঘামে জবজব করছে তার শরীর। চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। চাপা গলায় বিড়বিড় করছে, মার্স, খোদার কসম লাগে, তুমি এসো না প্লিজ। আরও 15 মিনিটের মতো সময় পার হলো। মেডুসার হাতের নখটক উপড়ে এসেছে। সেখান থেকে চুইয়ে রক্ত পড়ছে। রক্তে ভিজে আঠা আঠা হয়ে আছে তার হাতের বাঁধন। ব্যথার হতাশায় চেঁচিয়ে উঠল সে, কিন্তু শূন্য ফ্ল্যাটে তার অসহায় আত্মচিৎকারে জবাব দেওয়ার কেউ নেই। ঠিক সেই সময় দরাম করে খুলে গেল দরজাটা। ভেতরে ঢুকলো এজেন্ট মার্স। রুমের ঠিক মাঝ বরাবর। এজেন্ট মেডুসাকে দেখে তার ধরে প্রাণ ফিরে এলো যেন। এজেন্ট মেডুসা গলা ফাটিয়ে চিৎকার করলো, মার্স প্লিজ চলে যাও তুমি। মেডুসা চেঁচানিতে কান্না দিয়ে ছুটে এসে এজেন্ট মেডুসা চেয়ার বরাবর হাঁটু গেড়ে বসলো এজেন্ট মার্স। দ্রুত হাতে মেডুসার হাতের বাঁধন খুলতে গিয়ে থমকে গেল সে। মেডুসার পরনে জ্যাকেটটা চোখে পড়েছে তার। মেডুসা ঠোঁট কামড়ে কান্না আটকালো। চাপা স্বরে বলল, আর মিনিট 20 মতো সময় আছে মার্স, প্লিজ চলে যাও, আমাকে বাঁচাতে পারবে না তুমি। দীর্ঘ একটা মুহূর্ত মেডুসার কান্না ভেজা চেহারার দিকে তাকিয়ে রইল এজেন্ট মার্স। তারপর অসম্ভব নরম গলায় বলল, এই চোখের পানিগুলো কি আমার জন্য মেডুসা? ড্যাম মার্স, নট নাও। ভাঙা গলায় বলল এজেন্ট মেডুসা। এজেন্ট মার্স উত্তর দিল না। দ্রুত হাতে এজেন্ট মেডুসার বাঁধন খুলতে লাগলো। এজেন্ট মেডুসা ফোপাতে ফোপাতে বলল, মার্স, দোহাই লাগে, প্লিজ চলে যাও। এজেন্ট মার্স অবশ্য সেদিকে তোয়াক্কা করলো না। সে তীক্ষ্ণ চোখে জ্যাকেটের লাল নীল তারগুলোর দিকে তাকিয়ে আছে। খুবই সাধারণ টাইপের টাইম বোম। বিস্ফোরণের সাথে 4-5টা তার জুড়ে দিয়েছে। বিস্ফোরকের সাথে 4-5টা তার জুড়ে দিয়ে টাইমারের সাথে সংযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে একটা তার আছে যার সাথে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন হওয়া মাত্রই অকার্যকর হয়ে যাবে বোমাটা। সে নির্দিষ্ট তারটাকে এখন খুঁজে বের করতে হবে এজেন্ট মার্সকে। টিকটিক শব্দে মিনিটের ঘরের সংখ্যা বদল হলো। টাইমারের স্ক্রিনে লাল জলজলে আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে হাতে মাত্র সময় 15 মিনিট।
তার ঠিক 20 মিনিটের মাথায় প্রচণ্ড জোরে বিস্ফোরণে কেঁপে উঠল পুরো এলাকাটা। ধোঁয়ার আগুনে একাকার চারিদিক। লালচে আগুনের শিখা এখনো থেকে থেকে লকলক করে বেরিয়ে আসছে ভাঙা জানালা দিয়ে। বড় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একবার পেছনে তাকে সে বিস্ফোরণটা দেখলো এজেন্ট নিয়ন। 5 মিনিট পরে বিস্ফোরণ হওয়ার অংশটা তার মনে এক ধরনের খটকা জাগেছে, কিন্তু দাউ দাউ করে জ্বলতে থাকা ফ্ল্যাটটা এক ধরনের শান্তির পরশ বুলিয়ে দিল তার মনে। সামনের দিকে ফিরে আবারও হাঁটতে লাগলো এজেন্ট নিয়ন। কিছুটা অন্যমনস্ক স্বরে বলল বিড়বিড় করে, এজেন্ট মেডুসা, এজেন্ট মার্স, আপনারা দুজন এখানে মরলেই ভালো করবেন। এখান থেকে যদি ভুলক্রম বেঁচে যান, তাহলে পরের বার আপনার জন্য যে মৃত্যু ফাঁদটা তৈরি করব, সেই ফাঁদটাতে এবারে তো 1000 গুণ যন্ত্রণা দিয়ে আপনাদের দুজনকে খুন করব আমি নিজ হাতে। কথাগুলো শেষ হওয়ার আগে চমকে উঠল এজেন্ট নিয়ন। দমকা বাতাসের ছদ্মবেশে তার কানে কেউ যেন ফিসফিসিয়ে বলল, Agent Dipti didn't die for that, Neon. এজেন্ট নিয়ন এই গলার স্বর খুব ভালো করে চিনে। মেজর সাদাতের শান্ত নিরুত্তাপ এই কণ্ঠ সে সহজে ভুলতে পারবে বলে মনে হয় না। মেয়েটার ঠোঁটের ঠিক নিচে একটা অপূর্ব তিল ছিল, ফর্সা ধবধবে চামড়ার উপর আশ্চর্য সুন্দর নিচে একটা তিল। কোনো দিন তা খেয়াল করেনি শৈবাল সিদ্দিক। একই ছাদের নিচে কত কত মুহূর্ত তারা একসাথে কাটেছে, অথচ এই ভয়ঙ্কর সুন্দর তিলটা নজরে আসেনি তার। এই প্রথম নজরে এলো। অ্যামেলিয়া ক্লার্ক ছাদে রেলিং হিসেবে বানানো দেয়ালটাতে পা ঝুলিয়ে বসে আছে। এতটা বিপজ্জনক ভঙ্গিতে মেয়েটাকে বসে থাকতে দেখে ভয়ে বুক কাঁপার কথা ছিল শৈবাল সিদ্দিকের, অথচ সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। অ্যামেলিয়া ক্লার্ক তার স্বভাব সুলভ খিলখিল হাসি হাসল, হাত বাড়িয়ে ইশারায় ডাকলো শৈবাল সিদ্দিককে। শৈবাল সিদ্দিক ধীর পায়ে এগিয়ে এলো মোহনীয় মেয়েটার দিকে। তার সমস্ত অন্তরাত্মা যেন আকুল হয়ে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য। অ্যামেলিয়া ক্লার্কের কাছে যেতেই মেয়েটা গভীর মমতায় তার চিবুক স্পর্শ করলো। সেই পরিচিত নরম স্বরে বলল, কি হয়েছে রাজকুমার? শৈবাল সিদ্দিক অস্ফুট কণ্ঠে বলল, আমার আম্মাও আমাকে ঘৃণা করত। যেই আম্মার জন্য আমি আমার জীবনটা দিয়ে দিতে পারি, সেই আম্মা আসলে তার সমস্ত জীবন ধরে আমাকে ভালোবাসার অভিনয়টাই করে গেছে। শৈবাল সিদ্দিকের গলা শেষের দিকে রুদ্ধ এলো, প্রায় সে ভাঙা গলায় বলল, আমার আর বাঁচতে ইচ্ছে করে না এমি, আমার আর আসলেই বাঁচতে ইচ্ছে করে না। অ্যামেলিয়া ক্লার্কের মোহময় কণ্ঠটা কি আশ্চর্য শান্তই না শোনালো। কি করে জানলে তোমার আম্মা তোমাকে ঘেন্না করতো? ওই মেজর সাদাত, কুত্তার বাচ্চা মেজর। রাগে ঘৃণায় কথা আটকে গেল শৈবাল সিদ্দিকের। অ্যামেলিয়া ক্লার্ক হাত বাড়িয়ে তাকেও টেনে তুলল ছাদের কিনারার দেয়ালে। শৈবাল সিদ্দিককে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হিমশীতল কণ্ঠে বলল, তাহলে তুমি এখানে কি করো? হ্যাঁ, স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল শৈবাল সিদ্দিক। মেয়েটার আগুনের মতো উত্তপ্ত সৌন্দর্য যেন পুড়িয়ে দিচ্ছে তাকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি যে মেজর সাদাত তোমার থেকে সবকিছু কেড়ে নিল, সে মেজর সাদাতের উপর শোধ না তুলে তুমি এখানে কোন বুদ্ধিতে পড়ে আছো? তপ্ত কণ্ঠে বলল অ্যামেলিয়া ক্লার্ক। ঠিকই তো। শৈবাল সিদ্দিকের চোয়াল শক্ত হয়ে গেল। যে মেজর সাদাত আমার সাজানো গুছানো জগৎটাকে তছনছ করে গেছে, সেই মেজর সাদাতে জীবন নরক তুল্য না করে সে কি করে মরতে পারে? দ্বিতীয় কিছু ভাবার আগে অ্যামেলিয়া ক্লার্ক শক্ত করে তাকে আঁকড়ে ধরল, তার কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলল, গো ব্যাক মাই লিটল প্রিন্স, তোমার কাজ এখনো শেষ হয়নি। শৈবাল সিদ্দিকও ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসি এমি, আগেও ভালোবাসতাম, এখনো বাসি, সমস্ত জীবনভর ভালোবেসেই যাব। আই এম ম্যাডলি অ্যাডিক্টেড টু ইউ প্রিন্সেস। অ্যামেলিয়া ক্লার্ক শৈবাল সিদ্দিকের বাঁধন থেকে ধীরে ধীরে নিজেকে ছুটিয়ে নিল। পূর্ণ চোখে শৈবাল সিদ্দিকের দিকে তাকালো একবার, যেন শেষ মুহূর্তের জন্য হলেও তার লিটল প্রিন্সকে দেখার তৃষ্ণা সে মিটিয়ে নিচ্ছে। তারপর শৈবাল সিদ্দিক কিছু বুঝে ওঠার আগে ধাক্কা দিয়ে তাকে ছাদের সীমানা থেকে নিচে ফেলে দিল অ্যামেলিয়া ক্লার্ক। ঠোঁটের কোণে এক টুকরো আশ্চর্য বিষণ্ণ হাসি। সেদিকে তাকিয়ে নিচের দিকে পড়তে লাগলো শৈবাল সিদ্দিক। বাতাসের ঝাপটায় চোখ মেলা দেয়, কানের কাছে যেন একটানা প্রচণ্ড শব্দে বেজে যাচ্ছে চড়া সাইরেন। বুকের কাছটায় তীব্র ব্যথা। এরই মাঝে অদৃশ্যপ্রায় ছাদের কিনারায় দাঁড়ানো নিঃসঙ্গ মেয়েটার দিকে তাকিয়ে শেষবারের মতো ফিসফিস করলো তার অভিশপ্ত রাজপুত্র। আই লাভ ইউ এমি। ঠিক সেই সময়টাতে শৈবাল সিদ্দিক ঝটকা মেরে চোখ মেলল। এই কয়েকদিন ডাক্তার সাইরাস শেলবির গোপন হিউম্যান এক্সপেরিমেন্ট ল্যাবের ভিআইপি রুমের পেশেন্ট বেডে অচেতন হয়েছিল এই ভয়ঙ্কর সাইকোপ্যাথ। এই মাত্রই যে কিনে প্রবেশ করলো বাস্তবতার মুখোশের এই জগতে। শৈবাল সিদ্দিকের দেখভালের জন্য একজন নার্সকে সবসময়ের জন্য এই রুমে থাকা বাধ্যতামূলক। সেই নার্স তো এখানে আছে, লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক সেই সকাল থেকে এখানে বসে আছে। সেদিন ওই মেজরের গুলিটা একেবারে তার অতি আদরের ভাতিজার হার্টের পাশ কেটে গিয়েছে। দুইবার অপারেশন শেষেও প্রচণ্ড রক্তক্ষরণের জন্য ডাক্তাররা প্রায় আশায় ছেড়ে দিয়েছিল। এই কিছুক্ষণ হলো ল্যাবের বাইরে দাঁড়িয়ে ডাক্তার শেলবির সাথে কথোপকথনের এই কাহিনীরই বিস্তর বর্ণনা করে বলছে ইকবাল সিদ্দিক। ঠিক তখনই চোখ মেরেছে তার সুযোগ্য ভাতিজা। শৈবাল সিদ্দিকের অবশ্য আশেপাশের কোনো দিকেই
নজর নেই। সে টান দিয়ে তার হাতের লাগানো স্যালাইনের নল খুলে ফেললো। নার্সটা বাধা দিতে এসেছিল, তাকে ধাক্কা মেরে সরিয়ে গটগট করে সামনের দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই বুঝলো এটা তার এক সময়ের ফ্যাক্টরি, আপাতত যেটাকে সে শেলবির হাতে গুছিয়ে দিয়ে হিউম্যান এক্সপেরিমেন্ট ল্যাব হিসেবে। শোয়েব আল সিদ্দিক নিজ হাতে এই ল্যাব তৈরি তদারকি করেছে, কাজে এই ল্যাবের কোথায় কি আছে তা তার থেকে ভালো আর কেউ জানে না। করিডোর ধরে হাঁটতে লাগলো শোয়েব আল সিদ্দিক। বুকের কাজটায় থেকে থেকে ব্যথা করছে, কিন্তু সে ব্যথাটাকে পাত্তা দিল না। সে রাগে কপালের দুপাশের শিরাগুলো যেন দপদপ করে পুড়ে যাচ্ছে। করিডোর পেরোতে সে ল্যাবের মূল অংশের সামনে দাঁড়ালো। সাদা ল্যাব কোট পরা 10-12 জন মানুষ সেখানে কাজ করছিল। আচমকে অনাহত আগন্তুককে দেখে ঘাড় ঘুরিয়ে তাকালো সবাই। তাদের প্রশ্নবোধক দৃষ্টি তোয়াক্কা করলো না শোয়েব আল সিদ্দিক। দেয়াল ধরে বড় করে শ্বাস টানলো, তারপর গটগট করে হেঁটে মানুষগুলোর পাশ কাটিয়ে ডান পাশের রুমটার দরজায় হ্যাচকা টান মেরে খুলে ফেললো। এই রুমটাকে অবশ্য রুম না বলে হলরুম বলাই ভালো। বিশাল বড় হলরুমটার ঠিক মাঝ বরাবর একটা পুরু কাচের ঘর। তার এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে 10-11 বছরের একটা বাচ্চা, গায়ে ঢলঢলে সাদা ফতু আর পাজামা, এক মাথা এলোমেলো চুল। আচমকা এখানে কোনো মানুষের উপস্থিতি টের পেয়ে মুখ তুলে তাকালো বাচ্চাটা। শোয়েব আল সিদ্দিক বাইরের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে নিজের আঙ্গুলের ছাপ বসাতে কাচের দরজাটা সরসর শব্দ করে খুলে গেল। বাচ্চাটার সামনে আতঙ্ক অনুভব করে আরও গুটিয়ে গেল। শোয়েব আল সিদ্দিকের তাতে বিন্দুমাত্র মায়া হলো বলে মনে হয় না। সে এগিয়ে এসে বাচ্চাটার চুল টেনে হিঁচড়ে তাকে দাঁড় করালো। বাচ্চাটা আর্তনাদ করে উঠল, ঠোঁট কামড়ে কান্নার দমক সামলালো, ফিসফিস করে বলল, ইট হার্টস। শোয়েব আল সিদ্দিকের ঠোঁটের কোণে হিংস্র একটু হাসি ফুটে উঠল। সে চাপা গলায় বলল, তুই না মেজর সাদাতের চোখের মণি? কুত্তার বাচ্চাটা মরার আগেও তোর কথা জিজ্ঞেস করে গেছে নিশ্চয়ই। তোরে ওই খানকি পোলা নিজের কলিজার থেকেও দামি মনে করে। বাচ্চাটার চোখে আশার আলো জ্বলে উঠল। সে আপন মনে বিড়বিড় করলো, Major Chadat, he told me he's my father. He will save me from here. কি বাপ? তোর বাপ ওই হারামির বাচ্চা? তাহলে তো তোরে খুন করলে মেজর সাদাতের কলিজা ভেঙে খান খান হয়ে যাবে, তাই না? হিসিস করে বলল শোয়েব আল সিদ্দিক। হিংস্র হাসিটা আরও বিস্তৃত হলো তার মুখে। বাচ্চাটা কিছু বোঝার আগে তার গলা টিপে ধরল শোয়েব আল সিদ্দিকের লোহার মতো শক্ত হাত। বাচ্চাটা 2 হাত দিয়ে প্রাণপণ চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছে না। অস্ফুট গোঙানির মতো শব্দ বেরোচ্ছে তার মুখ থেকে। শোয়েব আল সিদ্দিকের বাচ্চাটাকে দেয়ালে ঠেসে ধরলো, চাপা স্বরে বলল, কই এখন ডাক তোর বাপকে, দেখি তোরে কি করে বাঁচাতে আসে। বাতাসের অভাবে বাচ্চাটার চোখ ততক্ষণে উল্টে যাচ্ছে, ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে তার শরীর। সে অবস্থাতে সে থেমে থেমে ফিসফিসালো আরেকবার, Mana, only is squared, only square. ঠিক সেই মুহূর্তে আর দুজোড়া পায়ের ছুটন্ত পায়ের শব্দ প্রতিধ্বনির মতো বাজলো হলরুমটাতে। দুজন পরিচিত মানুষ এসে থামলো মারমুখী শোয়েব আল সিদ্দিকের পেছনে। ডক্টর শেলবির তপ্ত কণ্ঠ শোনা গেল। সিদ্দিক, স্টপ ইট। মাথা না ঘুরিয়ে একই স্বরে বলল শোয়েব আল সিদ্দিক। কেন? আমার তো ভালোই লাগছে। ডক্টর শেলবির পাশে দাঁড়ানো লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক দ্রুত কণ্ঠে বলল, শৈবাল, আমার কথা শোনো বাবা। রাগের মাথায় আমাদের এত দামি জিনিসটাকে হাতছাড়া করো না। শোয়েব আল সিদ্দিক এবারও নড়ছে না দেখে ধৈর্যহারা হয়ে চেঁচালো ডাক্তার শেলবি, সিদ্দিক, আপনাকে বাঁচানোর জন্য আশা যখন সবাই ছেড়ে দিয়েছিল, এই বাচ্চাটার ব্লাড আপনার জান বাঁচিয়েছে। ইউ নো দ্যাট? হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠল শোয়েব আল সিদ্দিকের চেহারা। বাচ্চাটার গলায় আরো শক্ত হয়ে এঁটে বসলো তার বজ্রমুষ্টি। সহজ গলায় বলল, তাহলে তো আরো ভালো খবর। মনিবের কাজে আসার কথা ছিল ওই শয়তানের বাচ্চার, দরকার মতো কাজে এসেছে, ব্যাস কাজ শেষ। এখন আর একে বাঁচিয়ে রেখেও বা কি লাভ? ড্যাম ইট সিদ্দিক, বাচ্চাটাকে কন্ট্রোল করার জন্য আমার টিম দিনরাত খেটে যাচ্ছে। এখন আপনি তাকে মেরে ফেললে পুরো পরিশ্রম পণ্ড হয়ে যাবে। ডক্টর শেলবি এবার আরো জোরে চেঁচালো, গলাটা ভেঙে ফ্যাস ফ্যাসে শোনালো শেষের শব্দগুলো। এই খবরটা কৌতূহলী করে তুলতে পারলো শোয়েব আল সিদ্দিককে। সে বাচ্চাটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো ডক্টর শেলবি বরাবর। এত জোরে ধাক্কাটা নিতে পারলো না। বাচ্চাটা দুর্বল শরীর রীতিমাত্র আছড়ে পড়লো নিচে। ভীষণ জোরে মাথাটা ঢুকে গেল শক্ত মেঝেতে। জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে রইল তার আঘাতে আঘাতে জর্জরিত ছোট্ট শরীরটা। সেদিকে ফিরেও তাকালো না এই 3 দানবের কেউই। শোয়েব আল সিদ্দিক ঠান্ডা গলায় বলল, ওই বাচ্চাটাকে কন্ট্রোল করার ব্যাপারে বললে? শোয়েব আল সিদ্দিকের পাগলামি থামার লক্ষণ দেখে স্বস্তির নিঃশ্বাসটা সাবধানে গোপন করলো ডক্টর শেলবি। অপেক্ষাকৃত শান্ত কণ্ঠে বলল, মাইক্রোচিপ তৈরির ব্যাপারে আমরা অনেকখানি এগিয়ে গিয়েছি সিদ্দিক। 1 মাসের মধ্যে এই ছেলে তোমার হাতের পুতুল হয়ে যাবে। শোয়েব আল সিদ্দিক মেঝেতে পড়ে থাকা সংজ্ঞাহীন বাচ্চাটার দিকে তাকালো। আবারও একটা ক্রূর হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে। তাহলে এই শয়তানটাকে যদি আমি বলি মেজর সাদাতের গলা কেটে নিয়ে আসতে, তাহলে? লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক বিড়বিড় করলো, এমনিতে তো এই পোলা মেজর সাদাত আর
তামান্না জানপ্রাণ। তার বিড়বিড় করে বলা কথাগুলোর দিকে নজর দিল না কেউ। ডক্টর শেলবি শৈবাল সিদ্দিকের কথার উত্তরে বলল, অবশ্যই শুনবে সিদ্দিক, মাইক্রোচিপটা সেট করা হলে এই আর মানুষই থাকবে না, রোবটের মতো চিন্তা শক্তিবিহীন একটা মেশিন হয়ে যাবে। শৈবাল সিদ্দিক 2-3 সেকেন্ডে চিন্তা করলো, তারপর লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিকের দিকে তাকিয়ে বলল, চাচা, ওই কুত্তার বাচ্চা মেজরের কি খবর? হুট করে প্রসঙ্গের এই পরিবর্তনে টাসকি খেয়ে গেল লেফটেন্যান্ট কর্নেল ইকবাল সিদ্দিক। বিষম খেয়ে খকর খকর করে কাশতে লাগলো। কাশিটা কোনো মতে থামিয়ে বলল, বেঁচে আছে, কিন্তু কমানা। সেমিক্লোনে কিসের জন্য ফেসে আছে? পাশ থেকে মৃদু গলায় শুধরে দিল ডক্টর শেলবি। কোমা? ওই হলো, ব্রেন টিউমারের অপারেশন হয়েছে, কিন্তু তারপরে নাকি একেবারেও জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছে বেঁচে থাকার সম্ভাবনা নাকি খুব কম। হড়বড় করে বলল ইকবাল সিদ্দিক। হাঁটু গেড়ে অচেতন বাচ্চাটার পাশে বসলো শৈবাল সিদ্দিক। আশ্চর্য নিষ্ঠুরতা খেলা করছে তার চোখে মুখে। আপন মনে ফিসফিস করে বলল সে, মেজর সাদাত, ইউ বেটার স্টে অ্যালাইভ। কাট। মেজর সাদাত, ইউ বেটার স্টে অ্যালাইভ। তুমি একবার বেঁচে ফিরে আসো, তোমার অতি আদরের অনিকে দিয়েই তোমাকে খুন করাবো আমি। তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এর থেকে ভালো আর কোনো উপায় নেই এই দুনিয়াতে। সেরকম একটা সময়ে নিউ ইয়র্কের বিখ্যাত একটা হাসপাতালে 206 নম্বর রুমের আলো আধারে তৃতীয় কোনো একজনের ছায়া পড়ল। শাওলি মেজর সাদাতের বেডে মাথা ঠেকে ঘুমিয়ে পড়েছিল। অচেনা পায়ের শব্দে সে ধর্মর করে উঠে বসলো। খসখসে গলায় বলল, কে? আগন্তুকের বয়স 28-29-এর ঘরে, ছোট করে ছাটা চুল, চেহারায় এক ধরনের সারল্য, গ্রাম বাংলার ভাষায় বলা যায় হাবা হাবা চেহারা, পরনে কালো শার্ট প্যান্ট। শাওলি এতক্ষণে খুব একটা নিশ্চিত হলো না, খড়খড়ে গলায় বলল, কে আপনি? না জেনে শুনে কার না কার কেবিনে ঢুকে। কার না কার? কামান মিসেস শাওলি, আমি আপনার ভাইয়ের ফ্রেন্ড। আমি আর সাদাত একই বেসের, ইভেন আমরা আর্মিতে জয়েনও করেছি একই সাথে। হড়বড় করে ছেলেটা যেন শাওলিকে বিশ্বাস করিয়ে ছাড়বে। শাওলি তীক্ষ্ণ চোখে তাকালো। সাদাতের ফ্রেন্ড? ছেলেটা তার হাতের ফুলের তোড়াটা পাশের টেবিলে রাখতে রাখতে বলল, মেজর সাজাতের খবরটা আমি বেশ দেরিতে জানতে পেরেছি। শান্তি মিশনে ছিলাম তো, শুনে পুরো শক। ছুটে যে আসবো সেই উপায় নেই, পায়ের অবস্থা তো দেখছেনি। শাওলি ছেলেটার পায়ের দিকে তাকিয়ে সামান্য চমকালো। ছেলেটার ফটাং ফটাং কথা বলছে বটে, কিন্তু এর পায়ের মোটা ব্যান্ডেজ জড়ানো, ছড়িতে ভর দিয়ে হাঁটছে এমন দশা। গুলি খেয়েছি আপু, ছেলেটা সহজ গলাতেই বলল। রিহেবিলিটেশনে না গেলে সারা জীবন ছুরি নিয়ে চলার সম্ভাবনা আছে। এই হাসপাতালে ভালো একটা রিহেবিলিটেশনের সেন্টার আছে, সেটার খোঁজ খবর নিতে এসেছি। ভাবলাম সাদাতের সাথে দেখা করে যাই। এই অবস্থায় তুমি না এলেও পারতে তাহলে। এই প্রথম কিছুটা সহজ হলো। শাওলি চেহারার ভয় কেটে গেছে। না 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 আপু, সাদাতের এই অবস্থায় আরো আগে আমার আসা উচিত ছিল। বলতে গিয়েও শেষ করতে পারলো না। ছেলেটা থেমে গেল, অনুচ্চ স্বরে বলল, ইটস মাস্ট বি হার্ড ফর ইউ। না ঠিক আছে, আমি জানি আমার ভাই ফিরবে। শাওলি অল্প নিঃশ্বাস ফেললো, ক্লান্ত লাগছে তার। ছেলে, তোমার নাম কি বললে? রায়ান আপু, মেজর রাশেদুজ্জামান রায়ান। চোখ তুলে শাওলির দিকে তাকালো ছেলেটা। সুন্দর নাম তো। তো মেজর রায়ান, লেট মি আস্ক ইউ এ কোশ্চেন। শাওলি টেবিল থেকে রায়ানের রাখা ফুল তুলে নিতে নিতে বলল, তুমি আমার নাম কি করে জানলে? জানতে পারি? হ্যাঁ আপু, আপনি বোধহয় খেয়াল করেননি, আমি একটু আগেই তো বললাম মেজর সাজাত আমার বেস্ট ফ্রেন্ড। মেজর রায়ান তার কথা শেষ করতে পারলো না। তার আগে শাওলি সহজ গলায় বলল, আমার আব্বা আমাকে ত্যায্য করেছে সাইদ যখন কলেজে পড়েছে তখন। এরপর থেকে সাইদ বা আব্বা তাদের অতি প্রিয় মানুষের সামনেও আমার নাম উচ্চারণ করেনি। সেখানে তুমি কোনো হাওয়া থেকে আসা ফ্রেন্ড যে আমার জাতিগোষ্ঠী জেনে বসে আসো। মেজর রায়ান দীর্ঘ সময় অসম্ভব বুদ্ধিমতী মহিলার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, মেজর সাজাতের বোন আপনি, আপনার কাছে এইটুকু আমি আশা করেছিলাম। শাওলি হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে একটু হাসলো, তারপর দুপা এগিয়ে ফুলের গোছাটা ডাস্টবিনে ফেলে দিল সে। মেজর রায়ানের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, যা বলার বলা হয়ে গেছে, ভালোই ভালোই বিদায় হও ছোকরা। মেজর রায়ানকে অবশ্য ডাস্টবিনে ফেলে দেওয়া ফুলগুলোর জন্য খুব একটা বিচলিত হতে দেখা গেল না। সে সহজ গলায় বলল, আপনাকে কিছু বলার জন্য আমি এখানে আসিনি, মেজর সাজাদকে দেখার জন্য এসেছি। বাংলাদেশের 2 পাওয়ার হাউস সেনাবাহিনী সিদ্দিক গ্রুপ গোল খাইয়ে সেরেছে আপনার ভাই। দিস ক্রেজি ম্যান ডিজার্ভ মাই ভিজিট।
শঙ্কিত হলো শাওলি। এই কয়দিনে সে ভাষা ভাবে যা শুনেছে তাতে সেনাবাহিনীতেও সিদ্দিক গ্রুপের পোষাকুত্তা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। মেজর সাদাতের উপর শোধ নিতে যদি এ পর্যন্ত চলে আসে তাদেরকেও সামনে দাঁড়ানো ছেলেটা যদি এদের দলেরই হয়। অল্প পিছিয়ে গেল শাওলি। টি টেবিলের পাশে এমার্জেন্সি বাটন আছে, চাপ দিলে লোক চলে আসবে। বেল টেপার কোনো প্রয়োজন নেই। মেজর রায়ান শব্দ করে হেসে ফেলল। শাওলির কর্মকাণ্ড দেখে তার মনে কথা অনেকটা আন্দাজ করে ফেলেছে ছেলেটা। হাসতে হাসতেই বলল, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মনে প্রাণে চাই আপনার ভাই ফিরে আসুক। কেন? শাওলি বলল, আমার ভাই ফিরলে তোমার লাভ কি? অনেক লাভ মিসেস শাওলি। পেশেন্ট বেডের মেজর সাদাতের দিকে তাকিয়ে অনুচ্চ স্বরে বলল এই রহস্য মানব। অনেকগুলো কাটা সুতো জোড়া লাগাতে হবে। এই কাজে আপনার ভাইয়ের মতো পারদর্শী আর কি আছে? পরের সেকেন্ডে অদ্ভুত রকমের নীরবতায় কাটল। শাওলি তীব্র চোখে রায়ানের চোখের দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে এফোর করে দেবে অনাহত আগন্তুককে। এনিওয়ে, বাদ দেই এসব, আমার আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। ফট করে বিদায় সুর টানল রায়ান। ছড়িতে ভর দিয়ে ঘুরে দাঁড়ালো সে। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, গুড বাই মিসেস শাওলি। এরপর থেকে আমার ভাইয়ের থেকে দূরে থাকবে। কঠোর শোনালো শাওলির গলা। আমার আব্বাকে এবং কি করতে পারে সেটা জানো নিশ্চয়ই। জি জানি, আপনার আব্বা মেজর জেনারেল শাহিন সাদাত। সেনাবাহিনীতে তাকে ভয়ে না পায় এইরকম মানুষ হাতে গোনা। মেজর রায়ান শান্ত গলায় বলল, কিন্তু তাতে কিছু আসে যায় না শাওলি। আপনি চান বা না চান, মেজর সাদাত বেঁচে থাকলে তাকে দিয়ে আমি আমার কাজটুকু করিয়ে নিব। অগ্রিম সরি ফর দ্যাট। শাওলি অবিশ্বাসের চোখে তাকিয়ে আছে। উদ্ধত অসভ্য ছেলেকে সে আরো কঠিন করে কিছু বলতে যাবে তার আগে তীব্র শব্দে অ্যালার্ম বেজে উঠল। শাওলি ঝটকা মেরে ডান পাশে তাকালো। মেজর সাদাতের হৃদযন্ত্রের রেখা অনিয়মিতভাবে ওঠানামা করছে। অনিয়ন্ত্রিত খিঁচুনিতে থেকে থেকে কেঁপে উঠছে অসার শরীরটা। 1 মিনিটের মাথায় ডাক্তার নার্সের ছোটাছুটিতে ভারী হয়ে উঠল ভিআইপি কেবিনের বাতাস। অসংখ্য কথাবার্তার চেঁচামেচিতে শাওলি কিছুই বুঝতে পারছে না। এই ভয়ঙ্কর দুশ্চিন্তা ছোটাছুটির ফাঁকে শাওলি সাদাত ভুলে গেল একটু আগে রহস্যময় আগন্তুকের কথা। অ্যালার্ম বেজে ওঠার পরপরই সে হুট করে কোন চুলে উধাও হয়েছে কে জানে। অবশ্যই অনাহত অতিথির কথা মনে রাখার প্রয়োজনও নেই। সময়ের প্রয়োজনে আপনা আপনি অনেক আগন্তুকের মুখোশ উন্মোচন হবে। গল্পে যুক্ত হবে কিছু আলো কিছু আধার। এদিকে মেজর সাদাতের অবস্থা দ্রুত অবনতি ঘটছে। সিনিয়র ডাক্তার চেঁচিয়ে নার্সকে ডিফাইব্রিলেটর আনতে বলল। অন্য ডাক্তার মেজর সাদাতের হাতে লাগানো আইভি স্যালাইনের প্যাকেটে একটা ইঞ্জেকশন পুশ করতে লাগলো। শাওলি আর নিতে পারল না, ছিটকে সরে দাঁড়ালো। দরজা থেকে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে তার। ভেতর থেকে উত্তেজিত চিৎকার তবুও ভেসে আসছে। হার্ট রেট ইজ স্টিল ড্রপিং, মুভ এভরিওয়ান, ক্লিয়ার, শর্ট। পাজোরা যেন দুঃখের ভার নিতে পারছে না, এমনভাবে মাটিতে বসে পড়ল শাওলি। হাঁটুতে মুখ গুজলো। এই বয়সে এসেও কান্নার দমকে থেকে থেকে কেঁপে উঠছে তার শরীর। কতক্ষণ এভাবে বসেছিল শাওলি তা জানে না। তার মনে হচ্ছে অনন্তকাল পরে ডাক্তার নার্সরা কেবিন থেকে বের হলো। তাদের কথাবার্তার চেহারা স্বস্তি দেখে অনুমান করা যায় পেশেন্ট এখন বিপদের বাইরে। শাওলিকে এভাবে মেঝেতে বসে থাকতে দেখে এক জুনিয়র ডাক্তার এগিয়ে এলো। পকেট থেকে রুমাল বের করে বাড়িয়ে দিল শাওলির দিকে। শাওলি ডাক্তারটার দিকে তাকালো। অল্প বয়সী শ্বেতাঙ্গ ডাক্তার, এলোমেলো এক মাথা কালো চুল আর বাদামি চোখের মণি। অ্যাপ্রন লাগানো নেমটাকে কালো অক্ষরে লেখা হ্যান্ডস। ডাক্তারটা তখনও ধৈর্য সহকারে রুমালটা বাড়িয়ে আছে। শাওলি একটু ইতস্তত বোধ করে ডাক্তারে বাড়িয়ে দেওয়া রুমালটা নিল। চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। অপেক্ষাকৃত শান্ত স্বরে বলল, থ্যাঙ্কস। ডাক্তার হ্যান্স একটু হাসলো। থ্যাঙ্কসের উত্তরে কিছু না বলে পাল্টা প্রশ্ন করলো, পেশেন্ট নিশ্চয়ই তোমার ভাই, তাই না? হ্যাঁ, আমার ভাই, আমার থেকে অনেক ছোট। আমি নিজ হাতে পেলে পুষে বড় করেছি। কথার উত্তর দিতে দিতে থেমে গেল শাওলি। কান্নার দমকটা আবারও রুদ্ধ করে দিচ্ছে তার কণ্ঠস্বর। কোমল চোখে তাকালো ডাক্তার হ্যান্স। নরম গলায় বলল, বুঝতে পারছি। শাওলি কিছুক্ষণ চুপ থেকে নিজেকে সামলালো। তারপর থেমে থেমে বলল, হ্যান্স, আমাকে সত্যিটা বলবে, আমার ভাই কি বাঁচবে? চিকিৎসা তত্ত্বের হিসেবে না। শান্ত কণ্ঠে উত্তর দিল ডাক্তার হ্যান্স। শাওলি চোখ বন্ধ করে ফেলল। তার মনে হচ্ছে এতদিনের সাজানো গুছানো জগৎটা টুকরা টুকরা হয়ে ধসে পড়ছে। প্রকৃতি মানুষের জীবনে পুনরাবৃত্তি করতে পছন্দ করে। এমনিতে হয়তো দীর্ঘ 16 বছর আগে শাওলির স্মৃতিতে ছোট ভাই সাইদ সাদাতের ফ্ল্যাট এফেক্টের চিকিৎসক হিসেবে পরিচিত ডক্টর জাকির হোসেনের মতো সুদূর বাংলাদেশের একজন অখ্যাত সাইকিয়াট্রিস্টের সাথে নিউ ইয়র্কের নামি দামি হাসপাতালের রেসিডেন্ট ডক্টর হ্যান্সের সাথে কোনো যোগসূত্র থাকার কথা না। অথচ 16 বছর আগে ডক্টর জাকির হোসেনের আশ্চর্য সুন্দর বাক্যগুলো একেবারে ঠিক তার মতো করেই উচ্চারিত হলো ডাক্তার হ্যান্সের কোমল কণ্ঠে। কিন্তু আসার একটা কথা এই যে মিরাক্কেল বলে একটা ব্যাপার আছে, আর আমার মনে হয় তোমার মতো বড় বোনেরা এই টাইপের মিরাক্কেলগুলো ঘটাতে পারে।
হতভম্ব হয়ে ডক্টর হ্যান্সের দিকে তাকালো শাওলি। কিছু বলার আগে এক নার্স ছুটতে ছুটতে ডক্টর হ্যান্সের কাছে এলো, হড়বড় করে বলল, ডক্টর হ্যান্স, 203 রুমের পেশেন্ট রক্তবমি করছে। এই কথা শুনে ডক্টর হ্যান্সার এক সেকেন্ডও দাঁড়ালো না, নার্সের সাথে পা মিলিয়ে ছুটতে লাগলো। শাওলি থেকে বিদায় নেওয়ার মতো সময়টুকু পর্যন্ত বের করতে পারলো না সে। ডাক্তার হ্যান্স চলে যাওয়ার পরও দীর্ঘ সময় হাসপাতালে শ্বেত শুভ্র করিডোরে একপাশে দাঁড়িয়ে রইল শাওলি। তারপর ধীরে পায়ে হেঁটে আবারও ঢুকলো রুম 206-এ, যেখানে তার অতি আদরের ছোট ভাই আছে, চেতন অচেতনের মাঝামাঝি এক জগতে বন্দী হয়ে। শাওলি রুমে ঢুকে পেশেন্ট বেডের পাশে রাখা চেয়ারটাতে বসলো। বড় করে শ্বাস নিয়ে মেজর সাদাতের নিষ্প্রভ হয়ে পড়ে থাকা হাতটা আঁকড়ে ধরল শাওলি। আশ্চর্য শান্ত কণ্ঠে বলল, সাইদ, আমি শুনেছি কোমায় থাকা মানুষ নাকি সব কিছুই শুনতে পায়। সেই হিসেব অনুযায়ী তোরও আমার কথা শোনাই উচিত, তাই না? ঠোঁট কামড়ে কিছুক্ষণের জন্য চুপ রইল শাওলি। থেমে থেমে বলল, সাইদ, আমাকে সবাই বলেছে তুই বাঁচবি না। এত বড় অপারেশনের থেকে নাকি জীবিত ফিরে আসার সম্ভাবনা খুবই কম। খুবই ভালো যুক্তি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমি এই যুক্তি মানতে পারছি না। তুই এভাবে চলে গেলে অন্য মানুষদের কি হবে আমি জানি না, কিন্তু আমি মোটামুটিভাবে পাগল হয়ে যাব। তুইও নিশ্চয়ই চাস না তোর বোন এই বয়সে এসে পাগল হোক। টপ টপ করে পানি পড়ছে শাওলির চোখ থেকে। সে তার চোখ মুছে গাঢ় স্বরে বলল, কাজেই তোকে ফিরে আসতে হবে, যেভাবেই হোক ফিরে আসতে হবে। শাওলির কথা শেষ হওয়ার আগে ঝুম বৃষ্টি নামলো বাইরে, সেই সাথে ঝড়ো হাওয়া। খোলা জানালা দিয়ে বাতাসের ঝাপটায় বৃষ্টির কণা এসে শাওলির চোখে মুখে লাগলো, যেন প্রকৃতিও তাল মেলাচ্ছে মেজর সাদাতের এই অসম্ভব দুঃখী বোনটার অশ্রু জলের সাথে। একটা সময় পর্যন্ত মানুষ মনে করত সময় ধ্রুব একক, বস্তুর ভর বা গতির পরিবর্তন সময়কে প্রভাবিত করতে পারে না। আশ্চর্য দক্ষতার সময় তার নিজস্ব গতিতে বয়ে চলে। মানুষের এই ধারণা একটা লম্বা সময় পর্যন্ত, বলতে গেলে প্রায় অপরিবর্তনীয় ছিল। সমস্যাটা শুরু হয় 18 দশকের শেষের দিকে। এক পাগল বিজ্ঞানী সে আচমকা প্রমাণ করে দেন সময় আপেক্ষিক, এক একজনের জন্য সময় এক একভাবে প্রবাহিত হয়। আইনস্টাইনের থিওরি এই আলো আধারের অদ্ভুতরে উপাখ্যানের জন্য একইভাবে সত্য। এত এত রক্তক্ষয়ী সংঘাতের পর আচমকায় যখন সবার রাস্তা আলাদা হয়ে গেল, তখন এক একজনের সময়ও এক একভাবে চলতে লাগলো। মেজর সাদাতের জন্য সময় স্থির হয়ে আছে। সে এখন আটকা পড়ে আছে চেতন অচেতনের মাঝামাঝি এক জগতে, যে জগৎ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, এক অদ্ভুত অলৌকিক জগৎ। মেজর সাদাতের এই জগৎ থেকে মুক্তি পেতে চাচ্ছে কিনা তাও বোঝা যাচ্ছে না। বাস্তব অবাস্তবের মিশেলে তৈরি এই জগতের বাসিন্দাদের সাথে বাইরের কারোর সাথে যোগাযোগের কোনো সুযোগ নেই। তবে তার আশেপাশের মানুষরা ধীরে ধীরে হাল ছাড়তে শুরু করেছে। একটা সময় পর তার বাবা শাহিন সাদাতের মতো মানুষও মেনে নিয়েছেন তার ছেলে আর ফেরত আসবে না। শুধু একজন মানুষ হাল ছাড়েনি, মেজর সাদাতের বড় বোন শাওলি। শাওলির জন্য সময় অনেকটা ধীর হয়ে গেছে। আপাততভাবে তার সমস্ত জগৎ ঘুরপাক খাচ্ছে নিউ ইয়র্কের এই হাসপাতালে 203 নম্বর রুমের কোমায় থাকা মেজর সাদাতকে ঘিরে। সে সারাদিন তার ভাইয়ের পাশে বসে থেকে বিড়বিড় করে কথা বলে। আশেপাশের মানুষরা আকারে ইঙ্গিতে অনেকভাবে তাকে বোঝাতে চেয়েছে মেজর সাদাতের ফিরে আসার সম্ভাবনা নেই। শাওলি বোঝেনি, কিংবা কে জানে হয়তো বোঝার চেষ্টাও করেনি। মেজর সাদাতের জন্য সময় যেমন স্থির হয়েছে, এজেন্ট নিয়নের জন্যও সময় ভয়ঙ্কর গতিতে ছুটছে। একদিক থেকে ব্ল্যাক এজেন্সির সমন্বয় থেকে তার ক্রমাগত পালিয়ে বেড়াতে হচ্ছে, অন্যদিকে অনেক সাদাতের খোঁজে সে মোটামুটিভাবে পুরো দুনিয়া চষে ফেলতে বাকি রেখেছে। কিন্তু কিছু বোঝার আগে সময় যেন তার হাত থেকে ফস করে উধাও হয়ে যাচ্ছে। ইনফরমারের থেকে শৈবাল সিদ্দিকের হিউম্যান এক্সপেরিমেন্ট ল্যাবের হদিস মেলার আগেই সেই ইনফরমারের সূত্র ধরে ব্ল্যাক এজেন্সির কুত্তাগুলো তাকে ধাওয়া শুরু করেছে। শেষ পর্যন্ত খেলায় তার চালের ধরন বদলাতে শুরু করলো এজেন্ট নিয়ন। বাইরের কোনো ইনফরমারের উপর ভরসা করা বাদ দিল। সে নিজে শৈবাল সিদ্দিকের অস্ত্র ব্যবসা নেটওয়ার্কের একেবারে গোড়া শয়তানগুলোকে নিশানা শুরু করলো। সেই কক্সবাজার থেকে চর ফ্যাশনের আড়তের ব্যবসার আড়ালে লুকানো শৈবাল সিদ্দিকের চুনোপুটিগুলোকে সময় বুঝে আক্রমণ করত। তারপর জিজ্ঞাসাবাদ পর্ব শেষে সোজা খুন। শৈবাল সিদ্দিক থেকে শুরু করে ব্ল্যাক এজেন্সির কেউই খুনাক্ষরেও সন্দেহ করতে পারেনি এটা এজেন্ট নিয়নের কাজ। সামান্য একটা ল্যাব র্যাটের খোঁজে এতটা পাগলামি করার মানুষ এজেন্ট নিয়ন না। কিন্তু তারা কেউই জানে না এজেন্ট নিয়ন অনেকখানি বদলে গেছে। তামান্না আর মেজর সাদাতের কাছে সে ভয়ঙ্কর রকমের ঋণী। এই ঋণের বোঝা তাকে পুরোপুরি বদলে দিয়েছে। মেজর সাদাতের নামে শেষাংশ ধারণ করা এই বাচ্চাটার খোঁজ পাওয়ার জন্য পুরো দুনিয়ায় রক্তগঙ্গা বইয়ে দিতেও তার হাত কাঁপবে না। তামান্নার বেলায় সময় চলছে ধীর গতিতে। খাগড়াছড়ির সবুজনগরের চেক পয়েন্টে আসার পর তার কাজকর্ম একেবারেই কমে গেছে। মুখের ভয়ঙ্কর কাটা দাগটার জন্য তাকে মেডিকেল ক্যাম্পেও একেবারে দরকার ছাড়া পাঠানো হয় না। মানুষ ঘাবড়ে যাওয়ার বড় রকমের একটা সম্ভাবনা আছে, তাই বেশিরভাগ তামান্নার সময় কাটে সেনা ক্যাম্পে, ট্রেনিং গ্রাউন্ডে। কাঠের পুতুলটার উপরে কারাতের প্যাচ কষতে সে যেন জোর করে ভুলে থাকতে চায় তার পেছনের স্মৃতিগুলোকে। শুধু বলার মধ্যে প্রতি সপ্তাহে রোশনি মওলার থেকে একটা কুরিয়ার আসে তার নামে। সেই কুরিয়ারের ভেতরে থাকা ফাইলটা
ডায়েরিটাকে সে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে। এক দুটো তথ্য তার প্রয়োজনীয় লাগে, সেগুলো সে ডায়েরিতে তুলে রাখে। তার ক্লান্ত চোখ জোড়া ঘুরে বেড়ায় ডায়েরির পাতায় পাতায় একটা সামান্য সূত্রের জন্য। তার অতি আদরের অনিকে ওই নরক থেকে বের করার উপায় না বের করতে পারার ক্ষোভে তার ভেতরটা পুড়তে থাকে। এই ভয়ঙ্কর অন্তর্দহন তার সময়কে আরো ধীর করে দেয়। ঘড়ির কাঁটা টিকটিক করে সামনে এগিয়ে যেতে থাকে। সেই সাথে সাথে নিস্তব্ধ সেনা ক্যাম্পে একটার পর একটা নির্ঘুম রাত্রি পার করে ক্যাপ্টেন তামান্না হাসিন খান। 3 মাস পর তামান্না স্কোয়াড লিডার মেজর ইন্দ্রজিৎ রায়ের রুমের দিকে দ্রুত পায়ে হাঁটছে। 8:30টার দিকে মেজর ইন্দ্রজিতের রুমে তার রিপোর্ট করার কথা। এখন বাজে 8:35। তামান্না অবশ্য অফিসে ঢোকার আগে একটু থমকে গেল। ওপাশ থেকে উত্তপ্ত গলায় তর্ক বিতর্কের শব্দ ভেসে আসছে। ক্যাপ্টেন ডক্টর সাজিদের কড়া গলা শুনতে পেল তামান্না। স্যার স্যার আপনি যাই বলেন, আমি এই গলাকাটা মেয়েকে মেডিকেল ক্যাম্পে নিতে পারবো না। হ্যাঁ, এই মেয়েকে দেখলে রোগী ভয়ে পালাবে। হ্যাঁ। মেজর ইন্দ্রজিৎ তপ্ত কণ্ঠে বলল, সাজিদ, কথাবার্তা ঠিক করে বলো। শি ইজ এ গুড ডক্টর। ডাক্তার সাজিদ তারা গলায় বলল, স্যার খালি গুড ডক্টর হলেই চলে না, একটা মিনিমাম এপিয়ারেন্সও থাকতে হয়। হ্যাঁ। মেজর ইন্দ্রজিৎ হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বলল, সাজিদ, তোমাকে কিছু বলাটা অর্থহীন। তুমি বিদায় হও, আমি মেজর ইহিতেশামের সাথে কথা বলবো। ডক্টর সাজিদ আবারও চেষ্টা করলো, মেজর ইয়েতেসামু একই। তোমাকে বিদায় হতে বলেছি সাজিদ, বিদায় হও। সিনিয়র হিসেবে আমি মনে হচ্ছে প্রয়োজনের বেশি লিনিয়েন্ট। এই বদ অভ্যাসটা জন্যই তোমাদের মতো বেয়াদব জুনিয়র পয়দা হচ্ছে। কঠোর কণ্ঠে বলল মেজর ইন্দ্রজিৎ। মেজর ইন্দ্রজিতের মতো ঠান্ডা এবং নরম সরম মানুষের গলা যখন কঠোর হয় তখন মানে বিদায় হতে পারাটাই কপালের ব্যাপার। এই বাক্য সবুজনগর সেনা ক্যাম্পের সবাই ধ্রুব সত্য হিসেবে মানে। কাজেই ডাক্তার সাজিদ আর দাঁড়ালো না, শুরুত করে রুম থেকে বের হয়ে এলো। তামান্না রুমের বাইরে চুপচাপ দাঁড়িয়েছিল। ডাক্তার সাজিদ রুম থেকে বের হতে তামান্নার মুখোমুখি হলো। তামান্নার দিকে একবার অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে সামনে হাঁটা দিল সে। ডাক্তার সাজিদ বের হওয়ার পরও বাইরে 5-6 মিনিট চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর বড় একটা দম নিয়ে মেজর ইন্দ্রজিতের অফিসে নক করলো সে। মেজর ইন্দ্রজিৎ রায়ের মুখ তখনও রাগে থমথম করছে। দুনিয়া এত এগিয়ে গেছে, অথচ কিছু কিছু মানুষের মন মানসিকতা সেই কুয়োর তলায় পড়ে আছে। তামান্নাকে দেখে মেজর ইন্দ্রজিতের রাগ কিছুটা কমলো। সে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, এসো তামান্না, আমাদের কাছে একটা নিউজ আছে। আজ রাত 12:30টার সময় শহর থেকে মায়ানমারের জন্য অস্ত্রর একটা চালান আসবে। শ্যামের জঙ্গলের পাশে রাস্তাটায় জানোয়ারের বাচ্চাগুলো অস্ত্র ডিল ক্লিয়ার করবে। আমাদের একটা টিম যাবে বদগুলোকে কানে ধরে জেলে ঢোকাতে। আমি লিড দিব টিমটার। মেডিকেল রিকোয়ারমেন্টের জন্য একজন মেডিকেল অফিসারকে আমার লাগবে। ক্যান ইউ ডু ইট? তামান্না ভেতরে ঢুকে দাঁড়ালো। মেজর ইন্দ্রজিৎ শান্ত কণ্ঠে বলল, আমি? হ্যাঁ তুমি। বিরক্ত কণ্ঠে বলল মেজর ইন্দ্রজিৎ, এত আশ্চর্য হওয়ার তো কিছু দেখছি না। মেডিকেল অফিসার হয়ে ঘাস কাটার জন্য নিশ্চয়ই এখানে আসেননি। মাথা নাড়িয়ে মেনে নিল তামান্না। ঘাস কাটার জন্য সে এখানে আসেনি বটে, কিন্তু নিজের গালের এই কাটা দাগটার জন্য মানুষ যেভাবে তাকে এড়িয়ে যাচ্ছে তাতে ঘাস কেটে দিন পার করা ছাড়া আর কোনো উপায় আছে বলে তো তার মনে হয়নি এতদিন। কাকতালীয়ভাবে ঠিক সেই রকম সময়ে সবুজনগরের পাশের এলাকার আরশিনগর থানার পুলিশ ফাঁড়ির ওসি বাহারুদ্দিন এক অপরাধীর জিজ্ঞাসাবাদে ব্যস্ত। অপরাধীকে চেয়ারের সাথে হাত করা পরিয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদের শুরুর ধাপ হলো এইটা। একটু পরেই শুরু হবে কচু ধোলায়। বাহারুদ্দিন তার কপালের ঘাম মুছছে। এটা সাধারণ কোনো খুন খারাপির কেস না। আরশিনগরের একমাত্র হোটেল সানডেতে 4-4টা লোক খুন হয়েছে। এই 4জনই আবার দুনিয়া কাঁপানো সন্ত্রাসী। পুলিশ খুনের স্পটে গিয়ে হাজির হয়ে দেখেছে পুরো রুম রক্তের পুকুর হয়ে গেছে। 4-4টা লাশ পড়ে আছে। সেই রক্ত ভেজা রুমের একপাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে একটা 24-25 বছরের ছেলে। মুখে রক্তে ছিটে লেগে আছে, হাত আর জামাও রক্তে মাখামাখি। পুলিশ আসার মিনিট 5-এর মাথায় তার জ্ঞান ফেরে। পুলিশ তাকে হাত করা পরিয়ে থানায় নিয়ে এসেছে। তখন থেকে এখন পর্যন্ত পুরো সময়ের মধ্যে 1 সেকেন্ডের জন্যও এই ছেলের চেহারা এতটুকু ভয় দেখা যায়নি, বরং সে আগ্রহ নিয়ে থানার ভেতরে সাজসজ্জা দেখছে। বাহারুদ্দিন খসখসে স্বরে বলল, তোর সাথে আর কে ছিল? ছেলেটা শান্ত কণ্ঠে বলল, আমি খুন করেছি ওই চানটাকে। বাহারুদ্দিন তপ্ত কণ্ঠে বলল, তোর মতো একটা 1.5 ফুট জংলু ভাই আর তার 3 বডিগার্ড খুন করেছে। এই কথা আমাকে বিশ্বাস করতে বলিস? দরজা খোলা পরপরই আমি যে দরজা খুলেছে তাকে ছুরি বসিয়ে দেই। সাথে সাথে তার কোমরে পকেটের পিস্তল তুলে পাশের দুটোকে গুলি করে দেই। জুগলু না পুগলো, সে গুলি চালিয়েছিল, কিন্তু তার বডিগার্ডের মরা লাশটা আমি ঢাল হিসেবে ব্যবহার করেছি। গুলিটা আমার সামনে মরা কুত্তাটার গায়ে লেগেছে, আমি বেঁচে গেছি। তারপর মিনিট 10-এর মাথায় জুগলুকে আমি শ্যুট করেছি।
একেবারে কপাল বরাবর, এক গুলিতে কেল্লা পথে। ছেলেটা নির্বিকার মুখে বলল, আচ্ছা। ওসি বাহারুদ্দিন সতর্ক চোখে তাকালো, কিভাবে যেন ছেলেটাকে তুই থেকে তুমি সম্বোধন করে বলল, তুই দেখছি শাকিব খানের মতো মারামারি জানো, কিন্তু কোন দুঃখে তুমি নিজে ওই রুমে ফিট খেয়ে বসেছিলে? এইটা তো নিজে দোষী হয়েছে। কাজ সেরে আমি রুমের ভেতরে রাখা এক গ্লাস পানি খেয়েছিলাম। পুরোপুরি বোকামে হয়েছিল কাজটা, কিন্তু এত টেস্টটা পেয়েছিল বলা মতো না। গ্লাসের পানিতে কিছু সম্ভবত একটা মিশানো ছিল, সেই কারণে ফিটটা খেয়েছিলাম। নির্বিকার মুখে বলল ছেলেটা, একটু ঝুঁকে এসে হাসি হাসি মুখে আরো কয়েকটা বাক্য যোগ করলো। আমার ধারণা ওই গ্লাসের পানিটায় যে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল তার জুগলু ভাইয়ের জন্য ছিল। জুগলু ভাইয়ের বডিগার্ডরা তাকে মারার ধান্দাতে ছিল। আমি এসে ঝামেলা বাড়িয়ে দিয়েছি। ওসি বাহারুদ্দিনের মুখ হা হয়ে গেল। এই ছেলের কথা শুনে নিজের অজান্তেই গা শিরশির করছে তার। ওসি বাহারুদ্দিন লকআপ থেকে বের হয়ে এলো। বাইরে এসআই হাসিম এক চোরকে হাত পা বেঁধে গরুর মতো পেটাচ্ছে। ওসি বাহারুদ্দিন হাত তুলে তাকে থামালো। এসআই হাসিম মুখের ঘাম মুছতে মুছতে বলল, স্যার স্যার এইটারে আজ নিয়ে 4 বার ধরছি। এ চুরির কোনো প্রতিভা নাই, যতবার চুরি করে ততবারই ধরা খায়, তবু চুরি ছাড়ে না। আগের বারে রে বলছি, আর একবার চুরি করে ধরা পড়লে পিটিয়ে লাল করে দেব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।